ঠিক আছে, আমি না হয় তোমার থেকে আরো বছর বেশি বাঁচবো। তারপর আমরা একসাথে এই পৃথিবীর গণ্ডি পেরিয়ে অন্য জগতে পাড়ি জমাবো। ঠিক আছে? এবার নিশাতের মুখে হাসি ফুটল। বউ হেসেছে বুঝতে পেরেই রায়ন বউকে বুক থেকে সরিয়ে কপালে আলতো চুমু খেয়ে বলল, আমাকে এখন যেতে হবে পাখি। কিছু সময় আমাকে ছাড়া একা থাকো কেমন? দ্রুত ফিরে আসবো তোমাদের কাছে আমি। নিশাত মেনে নিয়ে মাথা ছাকালো। রায়ন সম্মতি পেয়ে পুনরায় ঝুঁকে বইয়ের কপালে ওষ্ঠ ছুঁয়ে দিয়ে উঠে দাঁড়ালো। মাকে ডেকে বইয়ের কাছাকাছি থাকতে বলে মেয়েটাকে একা রেখেই বেরিয়ে গেল হাসপাতালের উদ্দেশ্যে। অথচ মনটা যেন রেখে গেল বউ আর অনাগত বাচ্চাদের কাছে। আজ স্বামীকে দিয়ে অফিস থেকে ছুটি নিয়েছে। ইচ্ছে সারাদিন স্বামীর সাথেই কাটাবে। শুক্রবার ছাড়া তো সারাক্ষণের জন্য ছেলেটাকে পাই না। মনটা সর্বদা আনচান করে। ইচ্ছে জেগেছে আজ আবার বাপের বাড়ি যাবে ভাবিকে দেখেতে। তাই স্বামীকে বলেছে সারাদিন সময় কাটিয়ে সন্ধ্যা নাগাদ ও বাড়িতে তাকে রেখে আসতে। নির্ভর মেনে নিয়েছে বউয়ের আজ্ঞা। সারাদিনটাই কাটিয়েছে মেয়েটার সাথে। এখন পড়ন্ত বিকেল, সূর্যের ডুবি ডুবি ভাব। কতক্ষণ দুজন ব্যালকনিতে কাটিয়ে মাত্র রুমে এসেছে। মেয়েটার তো এখন রেডি হতে হবে। অর্থী রুমে এসে প্রথমে এক সেট জামা নিয়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এলো। এসে ড্রেসিং টেবিলের সামনে বসলো হালকা সাজগোজ করতে। মাসের সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়েছে। মানুষ বদলেছে, পরিস্থিতি বদলেছে, আরও কত কি। এই যেমন প্রায় 6 মাস পূর্বে তারা একবার গ্রামে গিয়েছিল। তখন হঠাৎ একদিন তার বড় আব্বু আর আব্বু মিলে কোনো বার্তাহীন তার শ্বশুর বাড়িতে হাজির হয়েছিল। এতে যেমন অবাক হয়েছিল অর্থী, তার চেয়েও বেশি অবাক হয়েছিল যখন জানতে পেরেছিল তার আব্বু তার স্বামীকে মেনে নিতে এসেছে। সেদিন খুশিতে কতক্ষণ কেঁদেছিল মেয়েটা। নির্ভরের শুরু থেকেই কারো প্রতি কোনো রাগ ছিল না, তবে খারাপ অবশ্যই লাগলো। তবে অর্থীর পরিবারও তো তাদের দিক থেকে ঠিক ছিল, তাই কখনো অভিমান করেনি মেয়েটার মতো। নিতু বেগমেরও তেমন কোনো অভিযোগ ছিল না, তাই সেবারই নির্ভর অর্থীকে নিয়ে প্রথমবার শ্বশুর বাড়িতে দুরাত কাটিয়েছিল। তারপর টুকটাক গিয়েছে। কাজের জন্য খুব একটা সময় হয় না তার। অর্থী মাঝে মাঝেই যায় সেখানে, তবে স্বামীকে ছেড়ে থাকে না। আরমান সাহেব মেয়ে জামাইকে মেনে নিলেও ভদ্রলোক আজও নির্ভরের সাথে খুব একটা কথা বলেন না প্রয়োজন ব্যতীত। বাকি সব ঠিকই আছে। এদিকে পিয়ার্স দেশ ছাড়ার পরের দিনই সবাই জানতে পেরেছিল যে ছেলেটা বড়ার মতো দেশ ছেড়েছে। অথচ এর কারণ পিয়ার্সের মা বাবা আর রায়ান ব্যতীত কেউ জানে না আজও। পিয়ার্সের এই কাজে সবাই একটু ব্যতীত হয়েছিল বটে, তবে সময়ের সাথে সাথে তা কেটে গেছে। সবার সাথে প্রায়ই তার কথা হয়, দেখলে মনে হয় ছেলেটা ভালোই আছে। অথচ তার ভেতরে খবর সে ব্যতীত কেউ আজও জানতে পারেনি। অতিবাহিত হওয়া দিনগুলোর কথা ভেবে অর্থী দীর্ঘশ্বাস ফেলল। দ্রুত তৈরি হয়ে সেখানে বসে থেকে স্বামীর উদ্দেশ্যে ডেকে উঠল, শুনছেন? আমার হয়ে গেছে, আপনি তৈরি তো? নির্ভর বোধহয় রুম থেকে অন্য কোথাও ছিল। বইয়ের ডাক কর্ণগোচর হতেই রুমে এলো। ড্রেসিং টেবিলের কাছাকাছি এগিয়ে বইয়ের পিছে দাঁড়ালো। নিমেষ মেয়েটার পানে তাকিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। তার অভাবের সংসারে এসেও মেয়েটার জৌলুস এতটুকু কমেনি, বরং তার সময়ের সাথে বেড়েছে। মেয়েটা 2য় বর্ষ শেষ করে 3য় বর্ষে উঠেছে। সংসার জীবনের অনেকগুলো মাস অতিবাহিত হয়েছে, তবু মেয়েটার মাঝে আসেনি কোনো পরিবর্তন। আজও তাকে সে আগের মতোই ভালোবাসে। নির্ভর বইয়ের পানে তাকিয়ে আনমনে বলে উঠল, তুমি দিনে দিনে বেশি অ্যাট্রাকটিভ হয়ে উঠছো অর্থী। প্রতি মুহূর্তে যেন তোমার উপর আমি নতুন করে প্রেমে পড়ছি। স্বামীর প্রশংসা শুনে অর্থী লাজুক হাসল। দর্পণ মাঝেই দুজনের চোখাচোখি হলো। ওই চোখ দুজোড়াই যেন একে অপরের না বলা অনেক কথা বলে উঠল। অর্থী চোখ সরিয়ে উঠে ঘুরে দাঁড়িয়ে নির্ভরের গলা দুহাতে পেঁচিয়ে ধরল। হাসি মুখে মজা করে বলে উঠল, কিন্তু আপনি দিন দিন বুড়িয়ে যাচ্ছেন। আপনাকে দেখলে আমার আর একটু প্রেম প্রেম পায় না। বইয়ের মজা বুঝে নিজেও হাসলো নির্ভর। বইয়ের কোমর ধরে নিজের সাথে মিশিয়ে নিয়ে উচ্চারণ করল। আচ্ছা, অর্থী মুস্কি হেসে মাথা নেড়ে হ্যাঁ বোঝালো। নির্ভর মুখটা বইয়ের মুখের কাছাকাছি এগিয়ে আনতে আনতে বলে উঠল, কিন্তু আমি জানি কি করলে বউয়ের প্রেম প্রেম পাবে। প্রুফ দেখবা? স্বামীর কর্মকাণ্ড বুঝতে পেরে অর্থী বাধা দিয়ে বলল, এখন কিছু দেখতে চাই না, যেতে হবে আমাদের। নির্ভর ঝুঁকে বইয়ের নাকে আলতো করে নিজের নাক ঘষে আওড়ালো। এই জন্য তোমাকে আজ একটু বেশি আদর করা প্রয়োজন। আফটার অল তুমি আমাকে ছেড়ে একাকী রাত পার করতে চলেছো। হয়েছে, এখন প্রেম দেখানো বাদ দিন সিনিয়র, আর দ্রুত তৈরি হয়ে আসুন। দ্রুত বের হই। নির্ভর বাধ্য ছেলের মতো বইয়ের নির্দেশ মেনে বউকে ছেড়ে রেডি হয়ে নিল। দুজন তৈরি হতেই নির্ভর বউকে নিয়ে রুম থেকে বেরিয়ে বাইরে থেকে দরজা লক করে দিল। তারপর বউয়ের হাত ধরেই নিচে নামলো। এতক্ষণে ভালোই সময় গড়িয়েছে। সন্ধ্যা নামতে শুরু করেছে ধরণীতে। নির্ভর গ্যারেজ থেকে একটা বাইক বের করে আনলো। এটা তার নিজস্ব। কিছুদিন আগেই ক্রয় করেছে, যাতে অফিসে যেতে কোনো সমস্যা না হয় আর দিন শেষে একটু দ্রুত মেয়েটার কাছে ফিরতে পারে।
তবে এর পুঁজি অর্ধেকের বেশি তার মায়ের। না হলে স্বল্প আয়ের চাকরির দ্বারা বইয়ের পড়াশোনার খরচ, সংসার খরচ, নিজের কিছুটা খরচ এত সব সামলিয়ে একটা বাইক ক্রয় করা সহজলভ্য ছিল না। তবে ছেলেটা এখনও লেগে আছে একটা ভালো চাকরি পাওয়ার আশায়, বউকে একটা সুন্দর জীবন উপহার দেওয়ার আশায়। কবে সেই দিন উপনীত হবে জানে না তারা, তবে দুজন একে অপরের সাথে ভীষণ খুশি। মেয়েটা সেই খুশি নিয়েই স্বামীর পিছে বাইকে চেপে বসলো, দুহাতে শক্ত করে পেট আঁকড়ে ধরল। মেয়েটার বোধহয় এতদিনেও গাড়ি ছাড়া এই সাধারণ বাহনে চলার ভয়টা প্রশমিত হয়নি। নির্ভর পেটের উপর রাখা বইয়ের হাতের উপর নিজের একটা হাতে চেপে ধরে খুশি খুশি বাইক স্টার্ট দিল। স্নিগ্ধ বাতাস গায়ে মাখিয়ে বাইকের গতিবেগ স্বাভাবিক রেখে ছুটে গেল শ্বশুরবাড়ির পথে। সকালে রায়ান রেখে যাওয়ার কিছু মুহূর্ত পর থেকেই পেটে থেকে থেকে কিছুটা ব্যথা অনুভব করেছিল। প্রায়শই এমন ব্যথার উপদ্রব হয় বিধায় শুরুতে তেমন পাত্তা দেয়নি। লোকটা এখনো ফিরেনি, হয়তো কাজের চাপ পড়ে গেছে ভীষণভাবে। তবে বিকেলে পেরোতেই ব্যথার মাত্রা বাড়তে শুরু করলো। ধীরে ধীরে তার সহ্য সীমার বাইরে চলে যেতেই নিশার ডুকরে কেঁদে উঠল। নিজের সর্বশক্তি প্রয়োগ করে নিজের শাশুড়িকে ডেকে উঠল। রুমের কাছাকাছি বোধহয় সাথী বেগম ছিলেন, তাই শুরুতে চিৎকারের শব্দ তিনিই শুনতে পেলেন। ব্যস্ত পায়ে পুত্রবধূর রুমে প্রবেশ করলেন। এসেই শুধালেন কি হয়েছে। নিশাত কান্নার মাঝেই জানালো তার ব্যথা করছে। দুটো সন্তান জন্ম দেওয়া সাথী বেগমের বুঝতে এতটুকু অসুবিধা হলো না যে মেয়েটার লেবার পেন শুরু হয়েছে, কিন্তু ডেট তো আরও কিছুদিন পরে ছিল। বেশি কিছু না ভেবে বড়জাকে ডেকে আনলেন। রিমি বেগম এসে পুত্রবধূর অবস্থা দেখে বিচলিত হলেন। বাড়িতে কোনো পুরুষ নেই। তিনি তড়িঘড়ি ছেলেকে কল করলেন, অথচ ফোন রিসিভ হলো না। চিন্তায় যেন ওনার মাথায় কাজ করলো না। সময়ের সাথে সাথে মেয়েটা ব্যথা আর কান্নার তীব্র রূপ ধারণ করলো। মেয়েটা ধীরে ধীরে কেমন নিস্তেজ হয়ে পড়ল। রাত নেমেছে, বাড়ির ড্রাইভার ছাড়া উপায় নেই ভেবে রিমি বেগম সেই রুম থেকে বেরিয়ে দৌড়ে বাইরে এলেন। তখন নির্ভরকে বাড়ির সামনে বাইক থামাতে দেখে স্বস্তির শ্বাস ফেললেন। এগিয়ে এসে ব্যতিব্যস্ত স্বরে আওড়ালেন, বাবা, একটু দ্রুত তোমার বোনকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করো, মেয়েটার পেন শুরু হয়েছে যে। অর্থী নির্ভর দুজনেই অস্থির হলো। নির্ভর ছুটে গেল ভেতরে। রিমি বেগম ড্রাইভারকে ডেকে গাড়ি বের করতে বলে ভেতরে আসলেন। নির্ভর এসেই আগে ওই ভারী বোনটাকে কোলে তুলে নিল। পুনরায় বোনকে নিয়ে বেরিয়ে এলো বাইরে। অর্থী তো ভাবির কান্না দেখে কেঁদেই ফেলল। ভাবির বুঝি অনেক কষ্ট হচ্ছে। রিমি বেগম পিছে যেতে যেতে আগে ডাক্তারকে কল করে সব জানালেন। ওপাশে সব রেডি রাখতে বললেন। একে তো ডেটের আগে, তার উপর মেয়েটা চিৎকারেই বোঝা যাচ্ছে মেয়েটা ঠিক কতখানি কষ্ট পাচ্ছে। যেখানে একটা বাচ্চা জন্ম দিতেই মানুষ মৃত্যুর মুখ দর্শন করে ফেলে, সেখানে মেয়েটা তো পেটে একটার বেশি সন্তান নিয়ে ঘুরছে। ব্যথার তীব্রতা তো বেশি হবেই। সবাই এতে প্রচণ্ড ভয় পেয়ে গেল। ছোট মেয়েটা কিভাবে সামলাবে এখন নিজেকে কে জানে। নিশাতকে গাড়িতে তুলতেই সবাই একে একে গাড়িতে উঠে বসলো। রিমি বেগম আর সাথী বেগম নিশাতের হাত পা মালিশ করতে লাগলেন আর আল্লাহকে স্মরণ করতে লাগলেন। মেয়েটার বাচ্চারা যেন ঠিক থাকে এই দোয়া করতে লাগলেন। অর্থে বড় আম্মুর নির্দেশ মতো সবাইকে একে একে ফোন করে জানালো। বড় ভাইকে কিছুতেই ফোনে পেল না। উপায় না পেয়ে একটা মেসেজ ছেড়ে দিয়ে ভাবির দিকে ধ্যান দিল। দ্রুত ছুটে চলল সবাই হাসপাতালের দিকে। ঢাকা শহরের জ্যাম পাড়ি দিয়ে হাসপাতালে পৌঁছাতে ভালোই সময় লাগলো। আসতেই দেখলো ওয়ার্ড বয়, নার্স সবাই বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে। নির্ভর বোনকে পুনরায় কোলে করে গাড়ি থেকে নামিয়ে স্ট্রেচারে শুয়ে দিল। বাকি কাজ ওয়ার্ড বয়রাই করে দিল। বাকি সবাই ছুটে গেল পিছু পিছু। মেয়েটা এতক্ষণে একেবারে নির্জীব হয়ে পড়েছে। ডক্টর শিয়াস আহমেদ এসেই আগে নিশাতকে ওটিতে নিয়ে গেল। দ্রুত কিছু পরীক্ষা করে বাইরে এসে রিমি বেগমকে জানালেন, সিজার ছাড়া উপায় নেই। রায়ান তো এখনো এলো না, কি করব এখন মিসেস নেওয়াজ? রিমি বেগম যেন অথই সাগরে পড়লেন। ছেলেটা নেই, স্বামী দেবরও এখন এসে পৌঁছায়নি। একা একা কিভাবে সিদ্ধান্ত নেবেন। শেষ আরেকবার কল করলেন ছেলের কাছে, তবে ফলাফল শূন্য। তাই উপায় না পেয়ে নিজের সিদ্ধান্ত জানালেন ডক্টর শিয়াস আহমেদ। যা করার করুন, শুধু আমার বৌমা আর নাতি নাতনিরা যেন ভালো থাকে আপু। ডাক্তার আর দাঁড়িয়ে সময় অপচয় করলেন না, ছুটে গেলেন ওটির ভেতরে। বাইরে বাকি চারজন চিন্তাগ্রস্ত হয়ে দাঁড়িয়ে রইলেন, শুধু মনে মনে আল্লাহকে স্মরণ করে গেলেন। রায়ান ব্যস্ত পায়ে প্রবেশ করলো হাসপাতালে। মুখ দেখে যে কেউ বলে দিবে সেই মুহূর্তে কতটা বিচলিত। অস্থিরতায় যেন এখনই টলে পড়বে। সে তো একটা অপারেশন করছিল, ফোন তো সাইলেন্ট হয়ে নিজের কেবিনেই পড়েছিল। ওটিতে জাগার আগে বউকে মেসেজ করে রেখেছিল। ওটা বউটা ব্যথার দেখার সুযোগ পায়নি বোধহয়। ওটি থেকে ফিরে কেবিনে এসে আগে ফোন হাতে নিতেই দেখলো মা বোনের শখানেক কল।
এত কল দেখতেই তো তার ভয়ে গলা শুকিয়ে এসেছিল। যখন বোনের পাঠানো SMS দেখে জানতে পারল বইয়ের লেবার পেইন উঠেছে, তখনই অস্থির হয়ে ছুটে এসেছে এই হাসপাতালে। হাসপাতালে আসতেই দেখল বাড়ির সব সদস্য চিন্তিত বদনে বসে আছে। সবার চোখ মুখ শুকনো। তা দেখে রায়ানের হৃদয়ে আরও দোলাচল শুরু হলো। কোনো মতে মায়ের সম্মুখে দাঁড়িয়ে নির্জীব স্বরে শুধালো। নিশাদ কই আম্মু? ছেলের স্বরটাকে একটু কেঁপে উঠল। উৎকণ্ঠিত হয়ে ছেলের পানে তাকালেন। বসা থেকে উঠে দাঁড়িয়ে ভরসা স্বরূপ ছেলের পিঠে হাত বুলিয়ে দিলেন রিমি বেগম। ছোট করে উচ্চারণ করলেন, ওটিতে আছে, সিজারের দরকার পড়েছে, শান্ত হয়ে বসো। রায়ান বসল না, সমানে পায়চারি করে চলল। আরহান সাহেব ছেলের অস্থিরতা দেখলেন। এটা যে প্রথম বাবা হওয়ার উচ্চারণ, স্ত্রীকে হারানোর ভয়। তিনি যখন প্রথম বাবা হয়েছিলেন তখন ঠিক এমনই উপলব্ধি করেছিলেন। অথচ ছেলেটাকে সর্বপ্রথম কোলে নেওয়ার পর সব অস্থিরতা এক মুহূর্তে উবে গিয়েছিল। মন আনন্দে পুলকিত হয়েছিল। এ যে এক অন্যরকম অনুভূতি বটে। তিনি মনে প্রাণে চাইছে এই মেয়েটা সুস্থ স্বরূপ ওটি থেকে বের হোক। সন্তানদের প্রথম কোলে তুলে তার ছেলেটাও ঠিক একই অনুভূতি অনুভব করুক। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। সেভাবেই অশান্তির মধ্যে কেটে গেল আরও কিছু মুহূর্ত। একটা সময় ওটির আলো নিভে গেল। সবাই উৎসুক হয়ে তাকালো সেদিকে। রায়ান সবার আগে হেঁটে গিয়ে ওটির দরজার সামনে দাঁড়ালো। তখন ওটি থেকে সবার আগে বেরিয়ে এলেন ডক্টর শিয়াশা আহমেদ। কোলে কাপড়ে মোড়ানো একটা বাচ্চা। সম্মুখে রায়ানকে দাঁড়িয়ে থাকতে দেখে বাচ্চাটাকে তার দিকে এগিয়ে দিয়ে হাসি মুখে বলে উঠলেন, নাও তোমার মেয়ে, কোলে নাও দেখি। রায়ান অস্থির চিত্তে নিজের মেয়েকে কোলে তুলে নিল। একটা পলক তাকিয়ে দেখলো মেয়েটার পানে। মেয়েটা সুস্থ আছে। মনের কোথাও যেন শান্তি বিরাজ করলো। এটা তার রক্ত, তার মেয়ে। প্রথম বাবা হওয়ার স্বাদ আস্বাদন করলো মেয়েকে কোলে নিয়ে। তবে কিছুটা অস্থিরতা তখনও মনের কোণে জমাটা বেঁধে রইল। ডাক্তারের পানে তাকিয়ে শুধালো, মেয়ের মা কেমন আছে আন্টি? আমার নিশাদ সুস্থ আছে তো? ডাক্তার পুনরায় একটু হেসে জবাব দিলেন, তোমার নিশাদ ঠিক আছে, তবে কিছুটা উইক আছে। ফুললি বেড রেস্ট, আর তোমার বেশি বেশি ভালোবাসা প্রয়োজন। জবাবে রায়ান এক চিলতে হাসল। সব অস্থিরতা দূর হলো। বউ বাচ্চা তার সুস্থ আছে। ততক্ষণে বাড়ির প্রত্যেকটা সদস্য নতুন অতিথি আর রায়ানকে ঘিরে ধরেছে। রায়ান কিছু মনে পড়তেই পুনরায় শুধালো, আন্টি আমার আরেক বাচ্চা কই? তাকে এখনো আনছে না কেন? সুস্থ আছে তো? সেও মেয়ে হয়েছে নাকি ছেলে? পুনরায় রায়ানের মাঝে অস্থিরতা দেখা গেল। মেয়েকে পেয়ে তো ভুলেই বসেছিল তার আরও একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, কিন্তু এখন আসছে না কেন বাচ্চাটাকে নিয়ে? প্রশ্নের জবাবস্বরূপ ডাক্তার শিয়াশা আহমেদ এমন কিছু বললেন, আর এমন কিছু চাক্ষুষ হলো রায়ানের, যা শোনার জন্য বা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। শরীর যেন টলে উঠল। মেয়েকে কোলে রাখা অবস্থায় যেন মাথা ঘুরে উঠল। পড়ে যেতে নিতেই পেছন থেকে আরহান সাহেব ছেলে নাতনিকে আঁকড়ে ধরে রক্ষা করলেন। এমন এক পরিস্থিতির সৃষ্টি হলো সেখানে যেন সবার ভাবনাতীত কোনো ঘটনা ঘটে গেছে, যা কেউ স্বপ্নেও কল্পনা করেনি। প্রশ্ন শ্রবণ করে ডক্টর শিয়াস আহমেদ তাকালেন রায়ানের পানে। রিমি বেগমও তাকালেন ছেলের পানে। দুজনের মুখে লেগেছে কেমন অদ্ভুত হাসি। তা দেখে রায়ান ভ্রুকুটি করে তাকালো। সামান্য প্রশ্নে এমন করে হাসির কি হলো? রায়ানের মতো বাকি সবাই উৎসুক হয়ে আছে জবাব জানার জন্য। রায়ান পুনরায় কিছু বলবে, তখনই ওটি থেকে দুজন নার্স বেরিয়ে শিয়াস আহমেদের দুপাশে দাঁড়ালো। রায়ান সহ বাড়ির প্রত্যেকের চোখ ঘুরিয়ে দুই নার্সকেই দেখতে লাগলো, কারণ দুজনের কোলেই কাপড়ে মোড়ানো দুটো বাচ্চা। রায়ানের তো আরেকটা বেবিকে নিয়ে আসার কথা, তাহলে এখানে দুটো কেন? দুটো বাচ্চা দেখে রায়ান যেন একটা ঘুরে চলে গেল। অনুচ্চ স্বরে বিড়বিড় করে আওড়ালো, কতগুলো হয়েছে? কথাটা সবাই শুনতে না পেলেও কাছাকাছি দাঁড়ানো ডাক্তার ঠিকই শুনতে পেলেন। ওনার মুখের কোণে ফুটে উঠল বিজয়ের হাসি। নিজের কথায় রায়ান নিজেই ভ্যাবাচাকা খেয়ে গেল। কি সব বলছে? ঘর থেকে বেরিয়ে নিজেকে সামলিয়ে রায়ান আশ্চর্য হয়ে শুধালো, এখানে দুটো বাচ্চা কেন আন্টি? আমার বাচ্চা কই? শিয়াস আহমেদ সহস্যে বলে উঠলেন, আমি কিন্তু ডাবল ডাবল মিষ্টি খেতে চাই। আফটার অল আমিও ট্রিপলের দাদি হয়েছি। রায়ান যেন কিছুই বুঝল না। সব মাথার উপর দিয়ে গেল। নিজের আরেক বাচ্চাকে কোলে নেওয়ার জন্য তার সইল না। ব্যস্ত স্বরে বলল, প্লিজ আন্টি বলুন আমার বাচ্চা কই? শিয়াস আহমেদ এবার হেসে রিমি বেগমের পানে তাকালেন। রিমি বেগম হেঁটে এসে নার্সদের থেকে একটা বাচ্চা নিজের কোলে নিয়ে স্বাভাবিক কণ্ঠে বলে উঠলেন, এই দুটোই তোমার বাচ্চা। রায়ান সহ সবাই যেন ভ্যাবাচেকা খেলো। ওই দুটো তার বাচ্চা হলে এই মেয়ে বাচ্চাটা কার? রায়ানের এত হেয়ালি ভালো লাগলো না। মেজাজি স্বরে বলল, হেয়ালি না করে আমাকে স্পষ্ট করে বলবে কিছু আম্মু, না হলে তোমরা থাকো, আমাকে আমার বউয়ের কাছে যেতে দাও। রিমি বেগম তেরসা নজরে তাকালেন ছেলের পানে। নির্লিপ্ত স্বরে আওড়ালেন, এত বড় একজন ডক্টর হয়ে আর এত সব কিছু দেখে
এখনো বুঝতে পারছো না যে তুমি টুইন্স নও, টিফলেস বাচ্চার বাপ হয়েছে। সবার মাথার উপর যেন বাজ পড়ল। এত বড় সত্যি জানার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। সবার মুখ হা হয়ে উঠল, সাথী বেগম ব্যতীত। রান বুঝতেই যেন মাথা চক্কর দিয়ে উঠল। ভুলে গেল কোলে তার মেয়ে, তার জন্য চোখে শস্য দেখল। মাথা ঘুরে পড়ে যেতে নিতেই পেছন থেকে আরহান সাহেব নবাগত নাতনি সহ ছেলেকে আঁকড়ে ধরলেন, ধমক দিয়ে বললেন, বেয়াদব ছেলে, নিজের হুঁশ হারিয়েছ বুঝি? একটু হলে আমার নাতনিটা পড়ে যেত, সে খেয়াল আছে কি তোমার? বাবার ধমক খেয়ে রায়ানের হুঁশ ফিরল। আরহান সাহেব ছেলের কোল থেকে নিজের নাতনিকে নিয়ে নিলেন। রায়ান যেন এখনো বিশ্বাস করতে পারছে না। শিওর হতে একটা শুষ্ক ঢোক গিলে ফের শুধালো। আম্মু মজা করছো না তো আমার সাথে? রিমি বেগম এবার খেকে উঠলেন। বেয়াদব ছেলে, কখনো দেখেছো তোমার মা তোমার সাথে মজা করেছে? মায়ের থেকেও ধমক খেয়ে রায়ানের মুখ গোমরা হয়ে গেল। সে কি এতই খারাপ যে বাবা মা দুজনেই বেয়াদব বলে তাকে ধমক দিচ্ছে? তবে সে এমন সারপ্রাইজ পেয়ে সত্যি স্তব্ধ। এই মুহূর্তে তার অনুভূতি কেমন তা বোধহয় নিজেও বুঝল না। মায়ের কোল থেকে নিজের বাচ্চাকে কোলে তুলে নিল। নার্সের থেকে নিয়ে দুটোকে সাবধানে দুকোলে স্থান দিল। দুটোই তার ছেলে হয়েছে। একসাথে 3টা হওয়াতে বাচ্চাগুলোর সাইজ স্বাভাবিকভাবে একটু ছোটই হয়েছে। সেই বাচ্চাদের পানে তাকিয়ে রায়ান আনমনে বলে উঠল, দেখো আম্মু, এদের দেখে মনে হচ্ছে ঠিক যেন আন্ডা বাচ্চা। রায়ানের কথা শুনে সবাই হেসে ফেলল। তবে রায়ানের এতে কোনো ভাবান্তর হলো না। একটা হোক বা 3টা, সবই তার সন্তান। প্রথম বাবা হওয়ার অনুভূতি, ইস কি সুন্দর এই অনুভূতি। নিশ্চয়ই সবারই এমন অনুভূতি হয়। সুখের জোয়ারে ভেসে ঝুঁকি ছেলেদের কপালে ওষ্ঠ ছোঁয়ালো রায়ান। চোখ দুটো তার ঝাপসা হয়ে এলো। এর মধ্যে শিয়াশা বেগম বলে উঠলেন, রায়ান, তুমি চাইলে এখন নিশাতের সাথে দেখা করতে পারো, তবে বাকি সবাই কেবিনে দেওয়ার পরে। মেয়েটা বড্ড দুর্বল হয়ে পড়েছে। বুঝতেই পারছো, একসাথে 3টা বাচ্চা জন্ম দেওয়া মুখের কথা নয়। বাচ্চা মেয়েটা, যাই হোক, মিষ্টি কখন পাচ্ছি বলো? রায়ান এবার এক চিলতে হাসি উপহার দিয়ে বললেন, সময় মতো পেয়ে যাবেন আন্টি, আর ধন্যবাদ। ইটস ওকে রায়ান, এটা আমার দায়িত্ব। বলেই তিনি বিদায় জানিয়ে চলে গেলেন। রায়ান এবার বাবার উদ্দেশ্যে বলে উঠল, আব্বু, এই খুশিতে পুরো হসপিটালে মিষ্টি বিলানোর আয়োজন করো। যতই হোক, তুমি একসাথে 3টা নাতি নাতনির মুখ দেখেছো। আরহান সাহেব মুখ বাঁকিয়ে বলে উঠল, সেসব তোমাকে বলে দিতে হবে না, আমি জানি যে আমাকে কি করতে হবে। এই খুশির মুহূর্তে আজ আর বাবার সাথে তর্কে জড়াতে ইচ্ছে হলো না। এতক্ষণ অর্থের সামনে এসে হাসি মুখে বলে উঠল, ও ভাইয়া, একা একা সবাইকে নিয়ে রেখেছো। আমি ওদের একটা মাত্র ফুপি, সবার আগে তো আমার কোলে নেওয়ার অধিকার। দাও আমার কাছে এটাকে। ফুফি কথাটা শুনতেই নির্ভর বাধা দিয়ে বলল, এই অর্থী, আমি ওদের একমাত্র মামা, সেই হিসাবে তুমি মামি হবে, ফুপি কেন হবা? অর্থী এসব মানতে নারাজ, বিরোধিতা করে বলল, আপনি চুপ থাকুন, আমি ওদের ফুপি হব। প্রয়োজনে আপনি ওদের ফুপা হবেন। কোনোদিন না, আমি ওদের মামাই হব। আমিও ফুপি হব। দুজনের চিৎকার শুনে ছেলে বাচ্চা দুটো ফুফিয়ে উঠল। তা দেখে রায়ান বিসলি হয়ে বোনকে ছোট ধমক দিয়ে বলল, কি বাচ্চামো শুরু করেছিস? দেখিস না ওরা ভয় পাচ্ছে। তুই ওদের ফুপি হবি, আমি কথা দিচ্ছি। এখন চুপ কর বোন। শুনে উঠি হাসল। তবে নির্ভরের মুখটা গম্ভীর হয়ে উঠল। তার এই শালারূপী বোন জামাইটার জন্য কখনো বউয়ের কাছে জিততে পারে না সে। কি কষ্ট তার। রায়ান বোনকে একটা বাচ্চা নিতে বলতেই অর্থি খুশি হয়ে বাচ্চাটাকে কোলে তুলে নিল। হাসি মুখে আবদার করলো। বাচ্চাদের নাম কিন্তু আমিই রাখবো ভাইয়া। রায়ান বোনকে আশকারা দিয়ে বলল। যা যা ইচ্ছে করিস। জবাবে অর্থিকে আরো খুশি হতে দেখে গেল। রায়ান অন্য বাচ্চাটিকে মায়ের কোলে দিতে দিতে বলল, এদের রাখো তো আম্মু, আমি আগে বাচ্চাদের মায়ের কাছে যাই। রিমি বেগম সাবধানে বাচ্চাটিকে কোলে তুলে নিতেই রায়ান ছুট লাগালো ওটির ভেতরে। অর্থি একটা বাচ্চাকে কোলে নিয়ে হাসিতে মেতে উঠল। রায়ান যেতেই বড়রা সহ ছোটরা বাচ্চাদের নিয়ে কাড়াকাড়ি লেগে গেল, কে আগে কোলে নেবে। ওটি রুমের সামনে যেন এক লহময় খুশির ঢল নেমে এলো। বাচ্চাগুলো খুশির জোয়ারে ভরিয়ে তুলল প্রত্যেকের মুখে। রায়ান দরজা চাপিয়ে দিয়ে বেডের কাছাকাছি এগিয়ে এলো। নিশাদ চোখ বুজে পড়ে আছে, দেখে মনে হচ্ছে ধ্যান জ্ঞান কিছুই নেই। রায়ান নিশ্চুপে হেঁটে গিয়ে দাঁড়ালো বইয়ের মাথার কাছে। একটা হাত বাড়িয়ে কপালের উপর রেখে ছোট করে ডেকে উঠল, চড়ুই পাখি। নিশাত এখনো অর্ধচেতন অবস্থায় আছে বলতে গেলে। এই বয়সে একই সাথে 3টি প্রাণকে পৃথিবীর আলো দেখিয়েছে। এটা কি যেন তেন ব্যাপার? রায়ান তো ভেবেই পায় না তার এতটুকু বউ কটা মাস কিভাবে সাফার করেছে, ঠিক কতখানি যন্ত্রণা সহ্য করেছে। রায়ান মনে মনে লাখ লাখ শুক্রিয়া জানালো আল্লাহর দরবারে, তার বউটার বাচ্চাগুলো সুস্থ আছে বিধায়। শুধু নিজেকে অপারগ মনে হলো
আসল সময়ে বউটার পাশে থাকতে পারেনি। যদি পাশে থাকতে পারতো তাহলে কষ্ট না কমলেও বউটা হয়তো আরও কিছুটা সাহস পেত। মেয়েটা আগে কেন জানালো না যে তার শরীর অসুস্থ লাগছে? তাহলে তো সে আর হাসপাতালে যেতই না। রায় নিচু হয়ে বউয়ের কপালে ওষ্ঠ ছুঁয়ে পুনরায় ডেকে উঠল। পাখি চোখ খোলো। নিশাত এবার পিটপিট করে তাকালো, দেখলো স্বামীর পানে। এত সময় স্বামী ছাড়া কাটানোর পর আর যন্ত্রণার কথা মনে পড়তেই চোখের কোণ বেয়ে অশ্রু গড়ালো। তা দেখে রায়ানের হৃদয় অশান্ত হয়ে উঠল। নিজের হাতের পিঠে চোখের পানি মুছে দিল, আবেগীয় স্বরে শুধালো। আমার বাচ্চাদের আম্মু কেমন আছে? নিশাত টলমলে চোখে তাকিয়ে ধীর স্বরে জবাবে বলল। এখন ভালো, তবে আমি কিছু ফিলই করতে পারছি না, পা নাড়াতে পারছি না। সিজার করতে হয়েছে তো, তাই যে অ্যানেস্থেশিয়ার প্রয়োগ করা হয়েছে তার প্রভাব কাটেনি। সময় লাগবে সোনা, চিন্তা করো না। বলে বউয়ের পাশে বেডের উপর বসে পড়ল। নিশাতের একটা হাত নিজের দু হাতের রাজলাই নিয়ে তাতে চুমু খেয়ে পুনরায় বলল। সরি পাখি, তখন তোমার কাছে থাকতে পারিনি। ভীষণ কষ্ট হয়েছিল, তাই না? নিশাত মাথা নেড়ে হ্যাঁ বোঝালো। বুঝতে রায়ানের বুকের ভেতর হুহুক করে উঠল। আস্থাস্বরূপ মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিয়ে শুধালো। বাচ্চাদের দেখেছো? নিশাত এবারেও কথা না বলে মাথা নেড়ে না বোঝালো। রায়ান কিঞ্চিত হেসে শুধালো। কেন? আর তুমি জানতে আমাদের টুইন্স নয় ট্রিপলেট আসতে চলেছে, তাহলে আমাকে বলনি কেন? স্বামীর প্রশ্ন শুনতেই নিশাতের মনে পড়ল যেদিন শাশুড়ি মাকে নিয়ে প্রথম চেক আপ করেছিল, সেদিনই জানতে পেরেছিল তার টুইন্স নয় বরং ট্রিপলেট আসতে চলেছে। তা দেখে ডাক্তার সহ তিনজনে স্তব্ধ হয়ে গিয়েছিল, মুখের ভাষা হারিয়ে ফেলেছিল। টুইন্স বেবির সমালোচর অনেক দেখা গেল, ট্রিপলেট বেবি তো লাখেও দেখা মিলে না। স্বামী না হয় ভালো লাগা থেকে টুইন্স নিয়ে পাগলামি করত, তাই বলে সে সেই লাখের মধ্যে একজন হয়ে যাবে কল্পনাতেও আনেনি। এ যে ভাবনার অনেক ঊর্ধ্বে ছিল। যখন হুঁশে ফিরল তখন ডাক্তারকে রিকোয়েস্ট করলো রায়ানকে যেন কিছু না বলে। তবে শুরুতে ডক্টর শিয়াস আহমেদ এসব মানতে নারাজ ছিলেন। তিনি চেয়েছিলেন রায়ানকে সব জানাতে, ভয় পেয়েছিলেন তিনি। এই বয়সে একসাথে 3টি বাচ্চাকে জন্ম দেওয়া মুখের কথা নয়। যদি কিছু ঘটে যায় তখন নিশাত পুনরায় অনুরোধ করে বলেছিল সে টুইন্স বেবির কথা জানাবে, তাতে রায়ান সন্দেহ করবে না, আবার টেক কেয়ারও তার প্রপারলি হবে। অবশেষে ডাক্তার আর রিমি বেগম দুজনেই মেনে নিয়েছিলেন মেয়েটার আবদার। কি হলো, জবাব দিচ্ছ না কেন? পুনরায় স্বামীর প্রশ্ন শুনে ধ্যান ছুটল নিশাতের। এই পর্যায়ে আলতো হাসল সে, মুখ উচ্চারণ করল। আপনাকে সারপ্রাইজ দেব বলে? কেমন লাগলো সারপ্রাইজ? রায়ান নিচু হয়ে বইয়ের কপালে কপাল ঠেকিয়ে জোরে একটা শ্বাস ফেলে আওড়ালো। এই অনুভূতি তোমাকে বলে বোঝানো সম্ভব নয় সোনা। তবে তোমাকে এত সারপ্রাইজ দিতে কে বলেছে? কেন জানালে না আমাকে? একা একা এত কিছু সহ্য করলে। তোমাকে আরো কত সাবধানে রাখতে হয় জানো, যদি কিছু হয়ে যেত। এবার আর নিশাত জবাব দিল না। স্বামীর অব্যক্ত ভয়টা ঠিকই উপলব্ধি করল, তবে মুখের কোণের হাসিটা তখন স্পষ্ট ঝুলে আছে, কারণ স্বামীর খুশিটা অনুভব করতে পারছে। ভাবনা চাইতেও বেশি কিছু ঘটলে তো খুশি হওয়াটাই স্বাভাবিক। জবাব না পেয়ে রায়ান আবার আওড়ালো। আমাকে এই জন্যই টুইন্স বেবির কথা বলেছো, যাতে আমি ভুলেও ট্রিপলেটের কথা না জানি, তাই না? আর আমার মা ব্যতীত কে কে জানতো এসব? আমার আম্মু, আব্বু আর চাচি, সাথে ফুপিও। জবাব পেয়ে আর একবার কপালে ওষ্ঠ ছুঁয়ে গাঢ় স্বরে বলল। নিশ্চয়ই বাচ্চাদের দেখতে মন চাচ্ছে। সবাইকে একা নিয়ে আসার মতো ক্ষমতা তো আপাতত আমার নেই, তবে তোমাকে কিছুক্ষণ পরেই কেবিনে দিবে, তখন দেখো কেমন। হ্যাঁ, আর এখন একটু একা থাকো। আমি ভাইকে খবরটা জানিয়ে দ্রুত তোমার কাছে ফিরে আসছি, কেমন? নিশাত মাথা নেড়ে সম্মতি প্রদান করতেই নিশাতকে ঘুমাতে বলে রায়ান বেরিয়ে পড়ল কেবিন থেকে। তার ভাইটা নিশ্চয়ই এই খবর শুনলে ভীষণ খুশি হয়ে যাবে, তাই এই খবর ভাইকে জানাতে বড়ই উদ্গ্রীব সে। ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো শহরে কিছুটা উত্তর দিকের এক শান্ত সবুজের আচ্ছাদনে ঘেরা পাহাড়ের ঢালে আর পাইন গাছে ঘেরা সুন্দর একটা ডুপ্লেক্স বাড়ির অন্দরে কোনো এক বিশাল কক্ষের নরম বিছানায় শরীর এলিয়ে পড়ে আছে এক পুরুষ। কমফোর্টারের আড়ালে শুধু তার মাথার পেছন দিকটাই অবলোকন করা যাচ্ছে। পর্দা ভেদ করে কিছুটা আলো এসে পড়েছে রুমটায়, অথচ তা ছেলেটার নাগাল পেল না। ঠান্ডা আবহাওয়া, নরম বিছানায় বিভোর ঘুমিয়ে মগ্ন সে। তার সে ঘুমিয়ে ব্যাঘাত ঘটাতে বিছানার একপাশে ছোট টেবিলের উপর রাখা ফোনটা শব্দ করে বেঁচে উঠল। শব্দ কানে পৌঁছাতেই ছেলেটা বিরক্ত হলো এত সুন্দর ঘুমটা ভেঙে যাওয়ায়। শুরুতে ধরতে চাইল না, ফোনটা কেটে গিয়ে পুনরায় বেজে উঠতেই ছেলেটা বিরক্ত হয়ে উঠে বসলো। ফোনটা হাত বাড়িয়ে কোনো রকমে রিসিভ করে সামনে তাকাতে ফোনের স্ক্রিনে ভেসে উঠল তার থেকে স্বল্প দিনের বড় প্রিয় ভাইয়ের মুখখানি। তার পাশাপাশি দেখা যাচ্ছে মামা বাড়ির প্রত্যেকটা লোকের হাসি খুশি মুখ। তা দেখতেই ছেলেটার বিরক্তিভাব সরে গিয়ে মুখের কোণে হাসি ধরা দিল।
তার এখানে সকাল হলে ওখানে তো সন্ধ্যা রাত হবে হয়তো। তাহলে সবাই একসাথে কি করছে? আবার তাদের বাড়িতেও মনে হচ্ছে না। তাহলে কোথায় আছে? ভাবনার মাঝে অর্থি আর তার মামির সামনে দাঁড়াতেই চোখ পড়ল তাদের কোলে ধরা দুটো নবাগত বাচ্চার দিকে। এবার যেন সব পরিষ্কার হলো, মুখের হাসি আরও প্রসারিত হলো। সহস্যে ডেকে উঠল, ভাই, ফাইনালি ওদের আগমন ঘটেছে বুঝি। হুম। ছোট জবাব রায়ানের। পাশ থেকে তার মা রিমি বেগম দূর থেকে দেশে থাকা ছেলেটার উদ্দেশ্যে বলে উঠলেন, পিয়াস আব্বু, তোর জন্য যে আরও একটা সারপ্রাইজ আছে। এরপর আরও সারপ্রাইজ। কি তা? ভুরকুচকে ফোনের স্ক্রিনে তাকিয়ে রইল পিয়ার্স। তখনই ফোনের সামনে তার ছোট মামি হাজির হলো, কোলে একটা বাচ্চা। তা দেখতে পিয়ার্সের চোখ কোঠর থেকে বেরিয়ে আসার উপক্রম হলো। অবাক হয়ে শুধালো, হ্যাঁ রে ভাই, একেবারে 3 বাচ্চার বাপ হয়ে গেলি। আমি তো শুনেছিলাম টুইন্স হবে। তাহলে কি আমি চোখে ভুল দেখেছি? প্রশ্ন শুনতেই সবাই একসাথে হেসে উঠল। সবার এই হাসি যেন পিয়ার্সের প্রশ্নের জবাব দিয়ে দিল। খুশিতে গদগদ হয়ে উঠল ছেলেটা। ইস, কি কিউট বাচ্চা, তাও কিনা একসাথে 3টা। কতক্ষণ দূর থেকে হাজারো কথা বলে নিজের খুশি জাহির করলো। ভাইয়ের খুশি দেখে রায়ান অকস্মাৎ বলে উঠল, বাচ্চাগুলোকে সামনে থেকে দেখার জন্য হলেও কি একবার দেশে আসবি না? তাকে এখনো দূরেই থাকবি? প্রশ্ন শুনতে এক মুহূর্তের জন্য থমকে গেল পিয়ার্স। পরক্ষণে মুখে পুনরায় হাসি ফুটিয়ে কৈফিয়ত দেওয়ার মতো আড়াল হলো। সময় পেলে ঠিকই যাব ভাই, কিন্তু বিশ্বাস কর আপাতত অনেক কাজের চাপ, ছুটিই মিলবে না। এটা তো আর মামুর হসপিটাল না বল, বুঝিসই তো। বাচ্চারা বড় হতে থাক, চলে আসবো কোনো এক সময়। বাড়ির লোকের সামনে রায়ান কিভাবে বুঝাবে ভাইকে, বুঝলো না। ছেলেটার কত দূর থাকবে, নাকি আর কখনো আসবেই না, আর কত আড়াল করে রাখবে নিজেকে। এতদিনে কি একটু পরিবর্তন হয়নি তার অনুভূতির? একটা দীর্ঘশ্বাস ছাড়ল রায়ান, নির্দেশের সুরে বলে উঠল, এখন না আসলেও কিছুদিন পর তোকে ঠিকই আসতে হবে বলে দিলাম। কোনো এক্সকিউজ শুনতে চাই না আমি। ঠিক আছে, সময় হোক, দেখা যাবে। ভাইয়ের জবাব পেয়ে আরও কিছুক্ষণ কথা বলে রায়ান ফোন রেখে দিল। ফোন কাটতেই পিয়ার্স একটা স্বস্তির শ্বাস ফেলল। যখনই কথা হয় শুধু এক বায়না, দেশে ফিরে আয়। তার যে কত কষ্ট হয় সব ম্যানেজ করতে। আর যাই হোক, সে দেশে ফিরতে চায় না, আপাতত নয়। মেয়েটার স্মৃতি আজও তাকে তাড়া করে বেড়ায়। তবে এখন আর আগের মতো এত কষ্ট লাগে না। লাগবেই বা কী করে? সারাদিন তো সেই কাজের মাঝেই ডুবে থাকে। কত রাতে বাড়ি ফিরে তার ঠিক নেই। এখনও অভ্যাস আছে ব্যালকনিতে দাঁড়িয়ে একাকে আকাশপানে তাকিয়ে থাকার। আজও কি এমনভাবে সে নিজেও খুঁজে পায় না? ওই রাতের অতটুকু সময়ই পায় মেয়েটাকে ভাবার জন্য। সে ভাবতে চায় না, অথচ ভাবনায় চলে আসে। তবে একটু হলেও আগে থেকে কষ্টটা প্রশমিত হয়েছে। হয়তো ধীরে ধীরে আরও হবে। তবে মেয়েটার নাম তার হৃদয়ের অন্তঃস্থলে ঠিকই লেখা থাকবে, তবে তা সবার অন্তরালে। প্রথম আবেগ, প্রথম ভালোবাসা, যতই চেষ্টা করো তা সম্পূর্ণরূপে কখনোই মুছে ফেলা সম্ভব নয়। কোনো এক উদাসীন বিকেলে তাকে মনে পড়লেও পড়বে। তবে আজ পিয়ার্স ভীষণ খুশি। তার ভাই বাবা হয়েছে, তার প্রিয় মানুষটা মা হয়েছে, বাচ্চা সহ সবাই ভালো আছে। এর থেকে খুশির আর কি হতে পারে? সে নিজের আপুর বাড়িতেও থাকে না, একাকী এই বাড়িটাই থাকে। তবে এটাও তার আপুরই বাড়ি। তাদের কাছে না থাকলেও তার আপু চায়নি অন্যের বাসায় ভাড়া থাকুক তার ভাই। এতে সেও অসম্মতি জানায়নি। সে একা থাকতে চেয়েছিল, আর তাই হয়েছে। রান্নাবান্না একাই করে নেয়, নিজের সব কাজ নিজেই করে। এতেই যেন খুশি মেলে তার। যেমন আজও এই খুশির মুহূর্তটাকে উদযাপন করতে দ্রুত ফ্রেশ হয়ে একাই কত রকম রান্না চড়ালো। গলা ছেড়ে একটা ইংলিশ গান গেয়ে উঠল। একাই যেন মাতিয়ে তুলল বাড়িটাকে, নিজের খুশি দিয়ে রাঙিয়ে তুলল নির্জনে তৈরি হওয়া ফাঁকা বাড়িটাকে। নিশাদকে কেবিনে নেওয়ার কিছু মুহূর্ত পরেই কেবিনে সবার ভিড় জমল। রায়ান পাশেই বসে মেয়েকে কোলে নিয়ে আর একটা ছেলেকে তুলে দিয়েছে নিশাতের কোলে। কোলে বললে ভুল হবে, কারণ নিশাত শুয়ে আছে আর বাচ্চাটা তার বুকের উপর শোয়া। এভাবে বাচ্চাটার মুখ দেখতে পেল না, তাই নিশাত রায়ানের উদ্দেশ্যে বলে উঠল, ওদের একটু উঁচু করে দেখান না, আমি মুখেই তো দেখতে পারছি না। বইয়ের কথা শুনে রায়ান বাচ্চাদের উঁচু করে দেখালো। তারপর আবার অন্য ছেলেকে বইয়ের বুকের উপর শুয়ে দিল। নিশাত আলতো হাতে ছেলেকে বুকে জড়িয়ে নিল। প্রথম মাতৃত্বের গন্ধ পেল যেন সন্তানের থেকে। সন্তানকে বুকে পেয়ে তখনকার প্রসব যন্ত্রণা সব হাওয়ায় মিলিয়ে গেল। আনন্দে ভেসে উঠল মন। মা হওয়াতে এত সুখ বুঝি, এই অনুভূতি যে কোনো ভাষা দিয়েই ব্যক্ত করা সম্ভব নয়। খুশিতে পুনরায় নিশাতের চোখের কোণে পানি জমল। রায়ান তো বুঝিয়ে মাথা নেড়ে কাঁদতে বারণ করলো। ততক্ষণে হাসপাতাল আনিকা বেগম আর পেয়াল বাবুও ছুটে এসেছেন। বড় ছেলের বাচ্চা এসেছে বলে কথা। আনিকা বেগম কি বাড়ি বসে থাকতে পারে? রায়ান আর নিশাতে থেকে বাচ্চাগুলোকে নিয়ে সবাই পুনরায় হাসি আমেজে মজে রইল। আর রায়ান সেখানেই বইয়ের একটা হাত ধরে চুপচাপ বসে রইল। আরেকটু রাত বাড়তেই
আনিকা, রিমি বেগম ব্যতীত সবাই বাড়ি ফিরে গেল। অর্থির বাপের বাড়ি যাওয়ার ইচ্ছে থাকলেও আর গেল না, স্বামীর সাথে বাড়ি ফিরে গেল। কাল আবার আসবে ভাইপো আর ভাতিজিকে দেখতে। রায়ান ফুফি আর মায়ের খাওয়ার ব্যবস্থা করে দিল, নিজে কিছুই মুখে তুলল না, যেন খুশিতে তার ক্ষুধাই হারিয়ে গেছে। রাত আর একটু বাড়তেই নিশাদ ঘুমে তলিয়ে গেল। ছেলে দুটোও চুপচাপ ঘুমিয়ে, কিন্তু মেয়েটা হঠাৎ করে কেঁদে উঠল। মেয়ের কান্না শুনে রায়ান অস্থির হয়ে মেয়েকে কোলে তুলে নিল। কান্নার কারণ বুঝতে না পেরে মায়ের উদ্দেশ্যে শুধালো, এমন করে কাঁদছে কেন আম্মু? হয়তো ক্ষুধা লেগেছে, ওকে আমার কাছে দিয়ে একটু নিষাদকে ডেকে তুলো। রায়ান বুঝতে পেরে মায়ের কথা মতো মেয়েটাকে মায়ের কোলে দিয়ে নিশাদকে ডেকে তুলল। নিশাদ চোখ মেলতেই তাকে উঠিয়ে বসিয়ে দিয়ে মেয়েকে কোলে তুলে দিল। তারপর রায়ান বেরিয়ে গেল কেবিন থেকে। এদিকে নিশাদ মেয়েকে একটু খাওয়াতে না খাওয়াতে একটা ছেলে কেঁদে উঠল, পরক্ষণে আরেকটা। নিশাদ তবদা খেলো, এসব কি হচ্ছে? মায়ের অস্থির মন যেন কেঁদে উঠল। তার বাচ্চারা এমন করে কাঁদছে কেন? রিমি বেগম বোধহয় তা বুঝলেন, বৌমার উদ্দেশ্যে বলে উঠলেন, হয়তো ওদেরও ক্ষুধা লেগেছে। আর শোনো, একসাথে হয়েছে তো, দেখবা একটা কাঁদলে অন্যটা কেঁদে উঠবে, আবার হাসলেও একসাথে হাসবে। এদের নয়, নিজেকে সামলানোর জন্য প্রস্তুত হও। বলে একটু হাসলেন। আপাতত এত ধ্যান দিল না নিশাদ, শুধু ছেলেদের কান্না থামাতে মেয়েটাকে শাশুড়ির কাছে দিয়ে আরেক শাশুড়ির সাহায্য নিয়ে ছেলেদের কোলে তুলে এক এক করে খাওয়ালো। ছেলে মেয়ে চুপ হতে নিশাদ স্বস্তির শ্বাস ফেলে পুনরায় ঘুমের দেশে তলালো। অথচ হাসপাতাল উপস্থিত বাকি তিনজনের চোখে এক ফোঁটা ঘুম ধরা দিল না। সকাল 10টা নাগাদ নোমান সাহেব আর পূর্ণা বেগম হাসপাতালে এসে উপস্থিত হলেন। কালই খবর পেয়েছিলেন, তবে অত রাতে আসা সম্ভব ছিল না। তাই আজ সকাল সকাল রওনা হয়েছিলেন গ্রাম থেকে। সেবার মেয়ের কাছে দুদিন ছিলেন, পরবর্তী একবার এসে এক রাত দেখে থেকে গিয়েছিলেন। রিমি বেগম ছিলেন, তাই ওনারা মেয়েকে নিয়ে নিশ্চিন্তে ছিলেন। আর আজই এলেন, ছোট ছোট নাতি নাতনির কোলে নিয়ে জীবনের সব দুঃখ ভুলে গেলেন। ওনাদের ছোট মেয়েটা মা হয়েছে, এর থেকে আনন্দের আর কি হতে পারে? এই তো মেয়েকে কিছুদিন আগে বিয়ে দিয়ে শ্বশুরবাড়ি পাঠালেন, আর দেখতে দেখতে ওনারা নানা নানি হয়ে গেলেন। ভাবতেই যেন অবাক লাগে। তবে মেয়েটা সুখে আছে বুঝতে পেরে ওনাদের মনও পুলকিত হয়। একটাই যে নারী ছেড়া ধন ওনাদের। একটু বেলা গড়াতে সায়ন্তনিধি এসেও ছোট বাচ্চাগুলোদের দেখে গেল। একই সাথে 3 বাচ্চার মা হয়েছে তাদের বান্ধবী। এটা যেন তাদের কাছে পৃথিবীর অষ্টম আশ্চর্য। তা বটে। এ নিয়ে বান্ধবীর মজা উড়াতে একদম ভুলল না নিধি। বান্ধবীর সাথে কিছু সময় আড্ডা দিয়ে পুনরায় আসবে বলে বিদায় নিয়ে চলে গেল। নির্ভর আজ বোনের কাছে আসতে না পারলেও অতি ঠিকই এলো। এসে আগে বাচ্চাদের নাম ঠিক করেছে। মেয়েটার নাম রেখেছে রাইসা নেওয়াজ অথই, নিজের সাথে কিছুটা মিলিয়েই লিখেছে। আর ছেলে দুটোর নাম রেখেছে ঋষভ নেওয়াজ নিরাজ আর ঋষান নেওয়াজ নিভান। এতে কেউ দুরুক্তি করেনি। রায়ান আজ আর কোনো কাজেই গেল না। ফুপি সকালে বাড়ি গেলেও তার মা ঠিকই রয়ে গেছে হাসপাতালে। অর্থি ভাতিজিকে কোলে নিয়ে কেবিনের একপাশে বসা। আরহান সাহেব খাবার নিয়ে আসলেন নাতনিদের দেখতে। সবাই এখন কেবিনেই বসে বিভিন্ন গল্পে মেতেছে। নিশাদ চুপচাপ শুয়ে। হঠাৎ রায়ান শ্বশুরের সামনে মজা করে বাবার উদ্দেশ্যে বলে উঠল, আব্বু, একসাথে 3টা নাতি নাতি পেয়ে কি তুমি খুশি নও? না হলে শুধু একটু মিষ্টি বিলিয়েই ক্ষান্ত হয়ে গেলে আমার বউকে কিছু দেবে না? বিয়ের মাসের সামনে ছেলের কথা শুনে লজ্জিত বোধ করলেন আরহান সাহেব। ছেলেটাকে কিছু দেওয়ার সময় পর্যন্ত দিবে না? তবে তিনিও চুপ থাকলেন না, গলা খাকারি দিয়ে আওড়ালেন, সময় মতো দেখতে পাবা আমি আমার বৌমাকে কি দেই বা না দেই। তোমার মতো নই আমি। বাবার কথা শুনে রায়ান ভাবলেশীন বলল, সামান্য কিছু দিও না আব্বু, প্রয়োজনে তোমার হাসপাতালটা আমার বউয়ের নামে লিখে দিও। একদিন তো সবকিছু আমার বাচ্চাদেরই হবে, বলো? আরহান সাহেব গলার স্বর চড়িয়ে বললেন, দিন দিন তুমি লোভী হয়ে যাচ্ছ। মনে রাখো, হাসপাতাল আমার একার নয়। আমার যা ইচ্ছা তাই দিব বৌমাকে। তুমিও এত কিপটামি করো না আব্বু। হাসপাতাল না দাও, বাকি যা আছে তা লিখে দাও। আরহান সাহেব তাকিয়ে দেখলেন দুই বাপ বেটার কথা শুনে সবাই মিটিমিটি হাসতে ব্যস্ত। তিনি এবার রেগে আওড়ালেন, তা তুমি কি দিয়েছ নিজের বউকে শুনি? আগে নিজেরটুকু লিখে দাও, তারপর আমাকে বলতে এসো। জবাবে রায়ান হালকা ঠোঁট বাঁকিয়ে আওড়ালো, তুমি বলার আগেই আমার উকিলের সাথে কথা বলা শেষ আব্বু। তোমার মতো তোমার ছেলে সবকিছুতে পিছিয়ে থাকে না, প্রমাণ তো পদে পদে পেয়েই যাচ্ছ। কথার মানে বুঝতে পেরে আরহান সাহেবের কাশি উঠে গেল। ছেলে সকাল সকাল পেছনে লেগেছে। রেগে গমগম করতে করতে কেবিন থেকে বেরিয়ে যেতে যেতে উচ্চারণ করলেন, পাজি ছেলে, দিবই না কিছু তোমাকে। বৌমার বাচ্চাগুলোকে রেখে তোমাকেই বাড়ি ছাড়া করব। আর দেখে নিও, তুমি তো একা, কিন্তু তোমার 2টি হয়েছে। তারা তোমাকে কি পরিমাণ জ্বালায় সেদিন আমিও মজা নেব। রায়ান হার মানল না।
উচ্চস্বরে উচ্চারণ করলো। বাড়ি থেকে বের হলে বউ নিয়ে বের হবো আব্বু। আর ছেলে দুটো হয়েছে, আরো দুটো দরকার আমার। তোমার মতো ভূত আমি মরেও করছি না। না হলে তোমার এত টাকা পয়সা সব তো পানিতে যাবে আব্বু। ছেলে হয়ে তা আমি কি করে হতে দেই বলো? আরহান সাহেব বুঝে পান না তার গম্ভীর ছেলেটা এত কথা বলা কিভাবে শিখলো আর এত নির্লজ্জ কবে হয়ে গেল। তবে ছেলেটা এত কথা বলাতে ওনার ভালোই লাগে। তিনি হতাশ শ্বাস নির্গত করে বাক্যহীন কেবিন থেকে চলে গেলেন। বাবাকে যেতে দেখে রায়ান মুচকি হাসলো। বাবার পিছে লাগতে ভালোই লাগে আজকাল, কেমন সুখ সুখ অনুভূত হয়। হাসপাতালে 2 দিন কাটিয়েই রায়ান নিশাদকে বাড়ি ফিরিয়ে আনলো। তার মোটো ইচ্ছে নেই বউকে আশেপাশে হাসপাতালে ফেলে রাখার। সিলাইয়ের বিষয় সেই দেখে নেবে, এই সিদ্ধান্তে কেউ আমাত করেননি। 10টা নাগাদ বাড়িতে এসে পৌঁছালো নিশাদটা। গাড়ি থেকে নেমেই বউকে কোলে করে নিয়ে রুমের দিকে অগ্রসর হলো রায়ান। রুমে এসে নিশাদকে বিছানায় শুয়ে দিল। বিছানার দিকে তাকিয়ে অকস্মাৎ বলে উঠল, এই পাখি, আমাদের রুমে আরো একটা খাট প্রয়োজন বলো, না হলে আমাদের 5 জনের তো জায়গাই হবে না। নিশাদ বিছানাটা দেখল, সাইজ ভালোই বড়, তবে বাচ্চারা একটু বড় হলে ঘুমাতে অসুবিধা হবে বটে। নিশাদ সম্মতি জানিয়ে জবাব দিল, ঠিকই বলেছেন, একটা খাট এনে লাইব্রেরি রুমে রাখবেন। সেখানে আমি 2টো বাচ্চা নিয়ে থাকবো আর আপনি এখানে, ঠিক আছে না? জবাব পেতেই রায়ানের মুখটা কাদো কাদো হয়ে উঠল। সেভাবেই প্রত্যুত্তরে বলল, এটা কেমন কথা পাখি? তুমি দূরে থাকলে আমার কি হবে বলো? স্বামীর মুখে রিয়াকশন দেখে নিশাদ ফিক করে হেসে দিল। কিছু জবাব দেওয়ার পূর্বে মহিলাগণ বাচ্চাদের নিয়ে রুমে প্রবেশ করলো। তাই দুজনেই চুপ হয়ে গেল। বাচ্চারা ঘুমিয়েছে বলে তাদের বিছানায় শুয়ে দিয়ে সবাই রুম থেকে বেরিয়ে গেল ফ্রেশ হবে বলে। রায়ানও ওয়াশরুমে গেল। তখনই মেয়েটা তার চোখ মেলে ফুফিয়ে উঠল। আস্তে আস্তে কান্নার মাত্রা বাড়ল। মেয়ের কান্না কর্ণগোচর হতে রায়ান ওয়াশরুম থেকে ছুটে এসে মেয়েকে কোলে নিল। নিশাত এখনও হেল্প ছাড়া উঠে বসতে পারে না, তাই রায়ান এক হাতে সাজিয়ে উঠিয়ে বসিয়ে দিয়ে মেয়েকে কোলে দিল। কদিন বাচ্চাদের খাওয়ানোর সময় রায়ান একবারও ছিল না, তাই আজ রায়ানকে দেখে নিশাত ইতুতি করলো। এদিকে মেয়ের কান্না থামছে না। রায়ান ভ্রুকুটি করে শুধালো। কি হয়েছে, খাচ্ছ না কেন? নিশাত ইতুতি করে বলল, আপনি যান এখান থেকে, লজ্জা লাগছে আমার। লজ্জা লাগছে শুনতেই রায়ান রেগে বলল, লজ্জা ভুলে আগে আমার মেয়েকে চুপ করাও, তাহলে তোমার লজ্জাকে কি করবো নিজেও জানি না। আর এতদিন আম্মু ছিল বিধায় আমি থাকিনি, কিন্তু আজ থেকে আমার সামনেই খাওয়াবে। আমাকে না রাগিয়ে দ্রুত খাও নিশাত, মেয়েটা কাঁদছে আমার। রাগত্ব স্বরের কথা শুনে নিশাত আর মুখ খুলল না, তবে লজ্জা কিছুটা থেকেই গেল। স্বামীর সামনেই মেয়েকে খাওয়ালো। মেয়েকে শান্ত হতে দেখে রায়ান মা মেয়েকে ছেড়ে দিয়ে পুনরায় ওয়াশরুমে গেল। 3 দিন বয়সী বাচ্চাগুলোর জন্য এখনই রুমে খেলনায় ভরে উঠেছে। পোশাক দিয়ে যেন একটা দোকান দেওয়া যাবে। রুমে যেন এখন চলার জায়গা নেই। এতে রায়ান মহাবিরক্ত। এত খেলনা দিয়ে কি হবে? অথচ দেখা যাবে অধিকাংশ খেলনা তার নিজেরই কিনে আনা। রোমান সাহেবরা এখনও যায়নি, আর কদিন থেকে যাবেন মেয়ের কাছে। অর্থি আজ হাসপাতাল থেকেই ভাই ভাবির সাথে এসেছে। নিজেও কিছুদিন থাকবে এখানে। নির্ভারেরও এতে সম্পূর্ণ মত আছে। এতে তার বোনটা নিশ্চয়ই একটু সাহায্য হয়ে যাবে। এখনও তো ঠিকমতো নড়তে চড়তে পারে না, তবে খাওয়ানো ছাড়া বাচ্চাগুলোকে কখনো দেখতে হয় না নিশাতের। ঘুমে থাকে, নয়তো সবার কোলে কোলে ঘুরে বেড়ায় বাচ্চাগুলো। কাজ তো সব রায়ান আর রিমি বেগমই করে দেয়, নিশাত নয়। রায়ানে যেন বাচ্চাগুলোর মা হয়ে উঠেছে। বিকেলের দিকে একটু ফ্রি হতেই রায়ান কিছু প্রয়োজনীয় জিনিস কেনার তাগিদে বউকে বিদায় দিয়ে মা শাশুড়িকে বউয়ের কাছে রেখে বেরিয়ে গেল। বিকেলে গেলেও ফিরল সন্ধ্যা নাগাদ। তবে একা নয়, সাথে এলো 3 বন্ধু। আবিদার প্রান্ত একদিন হাসপাতালে গিয়ে দেখে আসলেও আকাশ কাজের কারণে আসতে পারেনি, তাই আজ বন্ধুদের সাথে নিয়ে চলে এসেছে। রায়ান বন্ধুদের সাথে সিঁড়ি বেয়ে করিডোরে আসতেই কানে পৌঁছালো বাচ্চাদের কান্না। 3টায় বোধহয় একসাথে কাঁদছে। রায়ান তড়িঘড়ি রুমে ছুটে এলো, তবে দরজা পর্যন্ত আসতেই দেখলো এক অভাবনীয় দৃশ্য। মায়ের কোলে একটা, শাশুড়ির কোলে একটা, বোনের কোলে একটা বাচ্চা। 3 জনে ধুমছে কান্না করছে, আর সাথে সাথে বাচ্চাদের মাও বিছানায় বসে কান্না করছে। তা দেখতেই 3 বন্ধু সহ রায়ান ভেবাচাকা খেয়ে গেল। আজব, বউ কেন কাঁদছে তার? আগে মায়ের পানে তাকাতেই দেখলো মাও তার অসহায় দৃষ্টি ফেলে তাকিয়েছে। কারণ জানতে ত্রস্ত পায়ে আগে বইয়ের নিকটে গিয়ে শুধালো। কাঁদছো কেন নিশাত? স্বামীকে পেয়ে নিশা তার একটু চোখের পানি ছেড়ে দিয়ে আওড়ালো। আপনার বাচ্চারা খালি কান্দে, একটাকে খাওয়াতে না খাওয়াতেই অন্যটা শুরু করে দেয়। একটুতে কারোর মন ভরছে না, দেখুন কেমন কাঁদছে ওরা, দেখে আমার কান্না পাচ্ছে। রায়ান বউকে ধমকাবে নাকি নিজের গালে চড় লাগাবে বুঝলো না। এটা কেমন এক্সকিউজ? নিজের অভিব্যক্তি নিজেই বুঝতে পারল না। কিছুক্ষণ বউয়ের পানে হাঁ হয়ে তাকিয়ে থেকে ঠাস করে বসে পড়ল বিছানায়।
কথা শুনে আর বন্ধুর কাণ্ড দেখে দরজার সম্মুখে দাঁড়ানো 3 বন্ধু উচ্চস্বরে হেসে উঠল। 3 জনে একই সাথে আওড়ালো। এবার আমাদের গম্ভীর বন্ধুটাও বুঝবে বাপেরও বাপ থাকে। নাও বাবা হওয়ার ঠেলা, সামলাও এবার। অল দ্য বেস্ট দোস্ত। বাচ্চাগুলোকে ডাইপার পরিয়ে তার উপর পোশাক জড়িয়ে দিল। ছেলে মেয়েকে রেডি করে নিজে পোশাক পরে তৈরি হয়ে নিল রায়ান। নিশাতেরও রেডি হওয়া শেষ। প্রয়োজনীয় জিনিস গুছিয়ে স্বামীর সামনে এসে দাঁড়াতেই রায়ান 2 কোলে 2টো বাচ্চাকে কোলে নিয়ে রুম থেকে বের হলো। নিশাত অন্যটিকে কোলে নিয়ে রুম থেকে বের হতেই শাশুড়ির সম্মুখীন হলো। দেখতেই হাসি মুখে ছেলেকে ওনার হাতে তুলে দিয়ে স্বামীর পেছনে দৌড় লাগালো। তা দেখে রিমি বেগম পুত্রবধূকে সাবধান করে দিলেন। 3 জন একসাথে গিয়ে গাড়িতে চড়ে বসতে ড্রাইভার গাড়ি ছুটালো। কিছু মুহূর্ত পর কলেজের সামনে এসে থামতে সায়ন্ত আর নিধি দৌড়ে এসে 2টো বাচ্চাকে কোলে তুলে আদর করে দিল। তা দেখে বাকিটা পিটপিট করে তাকালো। নিধি মিষ্টি হেসে সেটাকেও কোলে তুলে আদর দিল। কি মিষ্টি হয়েছে ছেলে মেয়েগুলো। মেয়েটা যেন পুরো বাবার বর্ণধারী, তবে ছেলে দুটো বাবার মতো ফর্সা হলেও দেখতে কার মতো হয়েছে তা এখনো বোঝা যায় না। দুটোই একেবারে একরকম দেখতে। মাঝে মাঝে নিশাতে বুঝতে পারে না তাদের মাঝে কোনটা ঋষভ আর কোনটা ঋষান। চেনার একটা উপায়, তাহলে ঋষভের থুতনিতে একটা তিল আছে, এছাড়া খুঁজে বের করার কোনো উপায় নেই। সায়ন্ত, নিধি আর নিশাত বাচ্চাগুলোকে রেখে ক্লাসের দিকে অগ্রসর হলো। তবে নিশাত যাওয়ার আগে ছেলে মেয়ের কপালে চুমু খেতে ভুলল না। আজ নিশাতের পরীক্ষা, আগেও 2টো হয়েছে। সময় গড়িয়েছে 6টা মাস। নিশাত এখন পুরোপুরি সুস্থ, আগের মতো এখন আর ফুলে নেই। তবে বাচ্চাগুলো বেড়ে ওঠার সাথে সাথে গুলুমুলু হয়ে উঠেছে। কোনো মতে বসতে শিখেছে তারা। কথা বলতে না পারলে সারাক্ষণ কিচির কিচির করতে থাকে। বাচ্চাদের ডাইপার চেঞ্জ করা থেকে সব কাজ প্রায় রায়ানি করে, যাতে নিশাতের পড়াশোনায় কোনো ক্ষতি না হয়। আর সে হাসপাতালে থাকলে সব দায়িত্ব মাকে দিয়ে যায়। মেয়েটা হয়েছে বাবার নেওয়াটা। বাবাকে পেলে আর কিছুই লাগে না। এভাবেই চলছে তাদের সংসার জীবন। নিশাত যেতেই রায়ান তার মাকে নিয়ে একটা বসার জায়গায় বসে পড়ল। কিছু মুহূর্ত পরে একজন আয়া এসে আরেকটা বাচ্চাকে কোলে তুলে নিল। বাচ্চাগুলো যে কোনো সময় খাওয়ার জন্য কেঁদে উঠতে পারে, আর তারা এখনও মায়ের বুকের খাবার ছাড়া কিছুই খায় না। তাই নিশাতের যতক্ষণ পরীক্ষা হয় ততক্ষণ কেউ না কেউ বাচ্চাদের নিয়ে বসে থাকে। প্রায় আধ ঘন্টার সময় পেরোতেই রায়ানের কল এলো। ফোন রিসিভ করতেই বিরক্তি দেখা দিল তার মুখে, কিন্তু পেশাটাই এমন যে কিছু করার থাকে না। উপায় না পেয়ে মায়ের উদ্দেশ্যে বলল, আম্মু আমাকে যেতে হবে, তুমি একা ওদের দেখে রাখতে পারবে তো? রিমি বেগম ছেলের পানে তাকিয়ে বললেন, না পারলেও পারতে হবে, আর আয়া তো আছেই, তুমি যাও। রায়ান ভরসা পেয়ে মেয়েকে মায়ের কাছে দিতে চাইল, কিন্তু মেয়েটা বোধহয় বুঝলো বাবা তার চলে যাবে। সে বাবার বুকে লেপ্টে রইল। ছাড়াতে গেলেই ফুফিয়ে উঠল। রায়ান তা দেখে মেয়েকে আর দূরে করানোর চেষ্টা করল না। মাকে বলে মেয়েকে নিয়ে গাড়ির দিকে হাঁটা ধরল। গাড়িতে বসে ড্রাইভারকেই বলল তাদের রেখে আসতে। আজ নয় মেয়েকে নিয়ে অনেকবারই গিয়েছে হাসপাতালে, সেখানে গিয়ে কারো কাছে দিয়ে তবেই কাজ করেছে। আবার ক্ষুধা লাগলে তৎক্ষণাৎ সব কাজ ফেলে ছুটে এসেছে বউয়ের কাছে। তবে এভাবে আর কতদিন কে জানে। নিজের ফোনটা বের করে হঠাৎ বাবার নাম্বারে কল লাগালো। রিসিভ হতেই নিজের মতো বলে উঠল, তুমি আজই কাজ থেকে অব্যাহতি নিবে আব্বু। আম্মু একা আর কত করবে? তুমি এভাবে পালিয়ে বেড়াতে পারো না। তাছাড়া তোমারও বয়স হয়েছে, তাই ডাক্তারি ছেড়ে নাতি নাতনিকে নিয়ে থাকো। আমি আসছি, হাসপাতালে রেডি থাকো, সাথে তোমার নাতনি আসছে। ছেলের নির্দেশ শুনে ফোনের বিপরীতে থাকা আরহান সাহেব হয়তো দীর্ঘশ্বাস ফেললেন। তা বুঝতে পেরে রায়ান ঠোঁট বাঁকালো। ফোন কেটে পাশে রেখে দিয়ে মেয়েকে হাজার খানেক চুমো খেলো। সারা পথ মেয়েকে আদরে আদরে ভরিয়ে দিতে দিতেই পার করলো। বাচ্চাগুলো যেন তার জীবন, তার বেঁচে থাকার নতুন প্রেরণা ভেবে মেয়েকে আরও কটা চুমো খেলো। আনিকা বেগম একটু মার্কেটে যাবেন বিধায় ঘর থেকে বের হলেন। একা একা বাড়িতে থাকতে আর ভালোই লাগে না। প্রায় বাপের বাড়ি গিয়ে বাচ্চাগুলোর সাথে সময় কাটিয়ে আসে। ছেলেটার জন্য মন পড়ে, খারাপ লাগে, তবু আসতে বলতে পারেন না। তবে মাঝে তিনি একবার গিয়ে ছেলের কাছে অনেক দিন থেকে এসেছে। কিছুদিন পর আবার যাবেন বলে মন স্থির করেছেন। গেট পেরিয়ে বাইরে এসে দুপা সামনে এগোলেন। গাড়ি চড়তে ইচ্ছে হলো না আজ, তবে কয়েক পা আসতেই থামতে হলো স্বল্প পরিচিত এক মেয়েকে দেখে। ছেলে দেশ ছাড়ার পর মেয়েটার খোঁজ নিয়ে একবার তিনি কথা বলেছিলেন বটে, তবে পরে আর তেমন খোঁজখবর নেওয়া হয়নি। আজ মেয়ে নিজে তার দ্বারে মিষ্টি হেসে ডেকে উঠলেন, তুলি। আনিকা বেগমের ডাকে তুলি মুখ খুলে তাকালো। এই মানুষটা তাকে এতদিন পরও মনে রেখেছে বুঝি। মাত্র তো একটাবার তাদের স্বল্প সময়ের জন্য দেখা হয়েছিল। কই, ওনার ছেলেটা তো একবারও মনে করেনি। কি আজব, তাই না? তুলি কুঞ্চিত হেসে আনিকা বেগমের নিকটে এগিয়ে এলো। ফটাফট বলে উঠল, আপনি কত ভালো আন্টি, একবার দেখে আমাকে মনে রেখেছেন। আর আপনার ছেলেকে বলতে গিয়েও থেমে গেল তুলি।
আনিকা বেগম হয়তো বুঝলেন মেয়েটা কি বলতে চেয়েছিল। যদিও ছেলের বিষয়ে মেয়ের সাথে কোনো কথাই বলেননি তিনি, কিন্তু সব তো জানেন তিনি। মেয়েটার পানে তাকালেন। খুব বেশি দিন না হলেও মেয়েটাকে যেন আগের তুলনায় অনেক পরিণত মনে হলো। কথার ধাঁচে বোঝা যায় চঞ্চলতা সেই একই আছে, তবে চোখের নিচে কিছুটা কালি জমেছে মেয়েটার। এর কারণ কি? ওনার ভাবনার মাঝে তুলি ফের বলে উঠল, আন্টি, আপনাদের এই দারোয়ানকে তাড়াবেন। বেটা ভীষণ বাজি। কত করে বললাম আমাকে একটু যেতে দিন, আন্টির সাথে আমার কথা আছে, অথচ শুনলই না। কি খারাপ বলুন। জবাবে আনিকা বেগম হেসে শুধালেন। তা কেমন আছো মেয়ে? প্রশ্নটা শুনতেই তুলি লজ্জিত হয়ে আওড়ালো। দেখেছেন আন্টি, আমি জিজ্ঞেস করতেই ভুলে গেছি। সরি। আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। জবাব দিয়ে পুনরায় মেয়েটার পানে তাকালেন আনিকা বেগম। মেয়েটা দেখতে শুনতে খারাপ নয়, চঞ্চল প্রকৃতির, কিন্তু ভদ্র। ভালোই পছন্দ হয়েছে মেয়েটাকে, কিন্তু ছেলেটা তার সেই এক জায়গাতেই আটকে আছে ভেবে একটা হতাশ্বাস বেরিয়ে এলেন ওনার বুক চিরে। এই পর্যায়ে তুলি তার চঞ্চল ভাব কিছুটা কমিয়ে আনলো। সে এখানে ছুটে এসেছে কিছু আশা নিয়ে, জানে না পূরণ হবে কিনা, কিন্তু চেষ্টা তো করতেই পারে ভেবে অনুরোধের স্বরে আনিকা বেগমের কাছে আবদার জুড়ে দিল। আন্টি, আপনার সাথে একটু কথা ছিল। আপনার সাহায্য প্রয়োজন। আমাকে একটু সাহায্য করবেন প্লিজ? এমন অনুরোধ করতে দেখে আনিকা বেগম আশ্চর্য হলেন। তিনি আবার কি সাহায্য করবেন? মেয়েটার মুখের দিকে তাকিয়ে ওনার কেমন মায়া লাগলো। জানে না কি সাহায্য চাইবে মেয়েটা। সেসব বিষয়ে আপাতত এড়িয়ে গেলেন। তবে মায়াবী মুখখানে তাকিয়ে মেয়েটাকে একটু ভরকে দিতে অকস্মাৎ শুধিয়ে উঠলেন। আমার ছেলেটাকে ভালোবাসো মেয়ে? আজ আবিদের বিয়ের রিসেপশনের পার্টি ছিল। রায়ানের ফ্রেন্ড মহলের সবাই এখন বিবাহিত। প্রান্ত বছরখানেক আগে বিয়ে করেছে। কিছুদিন পর বাবা হতে চলেছে ছেলেটা। শুধু আবিরটাই পিছে পড়ে আছে। তবে আর বেশি দিন পিছনে থাকবে বলে মনে হয় না। সে অনুষ্ঠান থেকে 8টা নাগাদ বাড়ি ফিরে এলো রায়ান। বউ বাচ্চাদের নিয়ে বেশি রাত করে থাকতে চায়নি সে। বাচ্চার বউকে নামিয়ে রেখে চলে গেল নিজের অন্য কাজে। নিশাত বাড়ি এসে আগে ফ্রেশ হয়ে নিল। ভারী পোশাক পরে থাকতে অসহ্য লাগছিল। ফ্রেশ হয়ে নিচে নেমে এলো। দুই শাশুড়ির সাথে বসে গল্পে মত্ত হলো। বাচ্চাগুলো তখন ছোট ছোট পায়ে এদিক সেদিক দৌড়ে খেলে বেড়াচ্ছে। ছেলে দুটো হয়েছে একেবারে শান্তশিষ্ট, তার মধ্যে একটু একটু বেশি নরম, বোন অন্তপ্রাণ। আরেকটা শান্ত হলেও ছোট রাইসার সাথে একদম মিশতে চায় না, তার শুধু ভাইকে প্রয়োজন। আর ছেলে বাচ্চা দুটো দুজনেই তাদের দাদা অন্তপ্রাণ। আরহান সাহেবও যেন নাতনিদের ছাড়া কিছুই বোঝে না, আর মেয়েটা সবাইকে ছাড়িয়ে। বাপের ছাড়া কারো কথা শুনবে না। সারাক্ষণ তার মাঝে চঞ্চলতা দেখা যায়। বাড়ির কেউ বুঝে পায় না মেয়েটা এত চঞ্চল কি করে হলো। বাপ তো গম্ভীর, আর মা কিছুটা চঞ্চল আর অনেকটা নরম মনের। তাহলে মেয়েটা ঠিক কার মতো হয়েছে? তবে দেখতে পুরো বাপের কার্বন কপি, যে কেউ দেখলে বলে দিবে তারা বাপ বেটি। নিশাত শাশুড়িদের সাথে টিভি দেখায় মত্ত হয়েছিল। তখনই ঋষভ ছুটে এসে মায়ের কোলে চড়ে বসে ছোট কণ্ঠে আওড়ালো, মাম্মা, আমার ক্ষুধা পায়। বাচ্চাদের মধ্যে ঋষভই সবচেয়ে নরম, কিন্তু তার কথা একেবারে স্পষ্ট এই বয়সে। আর রাইসার কথা বোধহয় তার বাবা ছাড়া কেউ বুঝতেই পারে না। আর রিশানের কিছু কথা এড়িয়ে যায়। তবে তারা এখনও বেশ ছোট। বয়স কত হবে? সবেমাত্র 2.5 বছর চলে তাদের। ছেলের কথা শুনে নিশাত মিষ্টি হেসে ছেলেকে জড়িয়ে ধরল। বাচ্চাগুলো বিয়ে বাড়িতে বসে কিছুই মুখে তোলেনি। ছেলেকে একটা চুমু খেয়ে তাকে পাশে বসিয়ে দিয়ে বলল, এখানে বসো, আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসছি। বলে উঠে গেল। আর ঋষভ উঠে গিয়ে বসলো তার বড় দাদির কোলের মাঝে। নিশাত একটা প্লেটে খাবার এনে সোফায় বসে সবাইকে ডাকলো কাছে আসতে, অথচ কেউ এলো না ঋষভ ব্যতীত। নিশাত আগে ঋষভকে খাইয়ে উঠে গিয়ে ঋষানের মুখে খাবার তুলে দিল। ঋষান দৌড়ে দৌড়ে অনেক সময় পর পর এক এক গ্রোস মুখে পুরলেও রাইসাকে একটা দানাও খাওয়াতে পারল না। ছেলেকে ঘুরে ঘুরে খাওয়াতে খাওয়াতে এমনিতেই বিরক্ত, তার উপর মেয়ে না খাওয়াতে রেগে গেল নিশাত। মেয়েকে ধমকে উঠল, অথই দ্রুত খাবার খাও। রাইসা তার মাথায় এপাশ ওপাশ নাড়িয়ে না বুঝিয়ে বলল, পাপা না আতলে আমি খাবো না। বাপের কথা বলতেই নিশাত রেগে আরও জোরে ধমকে উঠল, ফাজিল মেয়ে, সারাক্ষণ শুধু বাপ বাপ করে। এই তোকে আমি দেখে রাখি নাকি তোর বাপ? মায়ের ধমক খেতেই রাইসা কেঁদে উঠল। তা দেখতেই নিশাত হতাশ শ্বাস ফেলে মেয়ের নিকটে এগিয়ে গেল। কোলে নিতে চাইল, কিন্তু রাইসা উঠল না। ঋষভ বোনকে কাঁদতে দেখেই ছোট ছোট পায়ে দৌড়ে এলো। ছোট হাতের পিঠে বোনের চোখের পানি মুছে দিয়ে বলল, কাঁদে না বুনু, তুপ তর।
বলে দুই গালে দুটো চুমু খেলো। রিশাদ শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলে মেয়ের কাণ্ড দেখলো। রিশানও এলো কাছে। ঋষভ মায়ের হাত থেকে প্লেটটা নিয়ে নিচে বসে পড়ল। বোনকে টেনে পাশে বসালো। নিজের হাতে বোনকে খাবার তুলে মুখে পুরে দিল। কিন্তু ওই ছোট হাতখানায় বুঝি একটার বেশি ভাতের দানা উঠল না। ভাত চারিপাশে ফেলে জায়গাটাই নোংরা করে ফেললো। রিশাদ না খেয়ে ভাত হাতে নিয়ে ইচ্ছে মতো ছড়ালো। এসব কাজ দেখে নিশাদ মহা বিরক্ত হলো। রাগে বিরক্তিতে চোখে পানি চলে এলো। তখনই বাড়িতে প্রবেশ করলো রায়ান। মুখে উচ্চারণ করলো, আমার লিটল বার্ড কই? বলতে বলতে সামনে এগিয়ে এসে ওই অবস্থা দেখতেই থেমে দাঁড়ালো। আর আয়সা বাবাকে দেখেই দৌড়ে এসে বাবার পা জড়িয়ে ধরে পুনরায় ফুফিয়ে উঠল। মেয়েকে কাঁদতে দেখে রায়ান অস্থির হয়ে মেয়েকে কোলে তুলে নিয়ে শুধালো। আমার আম্মু কাঁদে কেন? কি হয়েছে আমার সোনার? মেয়ে ফুফিয়ে জবাব দিল, মাম্মা বতেছে, মাম্মা পতা, মাম্মালে বতা দাও। প্রায় এমন অভিযোগ মেয়ের। মেয়েকে শান্ত করতে রায়ান বকে ধমকে উঠল, এই নিশাদ, তুমি আমার মেয়েকে বকছো কেন? মেয়েকে একটু সময় দেখে রাখতে পারো না? বাচ্চাদের মতো মেয়ের সাথে লড়তে থাকো। স্বামীর ধমক খেয়ে নিশাতের মুখ গোমরা হয়ে গেল। রেগে বলল, হ্যাঁ, সব দোষ আমার। থাকুন আপনার মেয়েকে নিয়ে। পারবো না আমি আপনার মেয়েকে দেখে রাখতে। সারা দিন সব কিছু আমি সহ্য করব, আর বাড়ি ফিরেই বলবে আমি নাকি দেখে রাখি না। থাকবই না আমি এখানে আর। শেষের কথাগুলো বিড়বিড় করতে করতে উপরে চলে গেল নিশাত। রায়ান হতাশ হলো। ওই মেয়েকে কিছুই বলাই যায় না এখন আর। বাচ্চাগুলো হওয়ার পর থেকে মেয়েটার মাঝে কত যে পরিবর্তন এসেছে। বেশি না ভেবে মেয়েকে সামলাতে শুরু করলো। রিমি বেগম এবার বসা থেকে উঠে দুই নাতনিকে পরিষ্কার করে দিয়ে নিজের সাথে নিয়ে চলে গেলেন। পেছন পেছন সাদি বেগমও চলে গেলেন। রায়ান পুনরায় মেয়ের জন্য খাবার এনে খাওয়াতে বসলো। এখন একেবারে শান্ত মেয়ের মতো খেয়ে নিল রাইসা। এই মেয়েটাও তার এত পাজি, সারাক্ষণ শুধু পাকা পাকা কথা বলা আর মাকে জ্বালানো। ভাবনার মাঝে ছোট রাইসা শুধু উঠল, পাপা তুমি তালে বেটি ভালোবাতো, আমালে নাতি মাম্মালে? এত প্রশ্ন যে মেয়েকে কে শিখায় কে জানে। এখন যদি জবাব দেয় যে তার মাকে বেশি ভালোবাসে, তাহলে এই মেয়ে নির্ঘাত কেঁদে দিবে। রায়ান মুস্কি হেসে জবাব দিল, আমি তো আমার আম্মুকে বেশি ভালোবাসি। জবাব শুনতেই রাইসা খুশি হয়ে দুহাতে তালি দিয়ে উঠল। ফের শুথালো, তাহলে তুমি মাম্মা তাতে থাতো তানো? প্রশ্ন শুনে রায়ান তবদা খেল। কতক্ষণ মেয়ের পানে তাকিয়ে থেকে বলল, কারণ আমার মাম্মাকেও আমি একটু একটু ভালোবাসি, তাই। এবারে জবাব বোধহয় মনোপুত হলো না রাইসার। চোখ দুটো ঝাপসা হয়ে এলো। দুহাতে বাবার গলা জড়িয়ে ধরে আওড়ালো, না, তুমি মাম্মালে ভালোবাসবা না, তুমি শুধু আমালে ভালোবাসবা। আল তাওতে না, মাম্মা পতা, থালি আমালে মালে। রায়ান মেয়েকে দুহাত জড়িয়ে নিয়ে শুধালো, তাহলে মাম্মাকে তার আব্বুর কাছে পাঠিয়ে দেই। দাও। মেয়ের ফোফানো স্বরের কথা শুনে রায়ান মুস্কি হেসে বোঝাতে বলল, তাহলে মাম্মার তো আমাদেরকে ছেড়ে থাকতে কষ্ট হবে লিটল বার্ড। আমাদের মিস করে কান্না করে ফেলবে তখন। মা কান্না করবে শুনতে রাইসা মাথা তুলে তাকালো। বুঝদারের মতো বলে উঠল, ঠিক আছে, তাহলে পাঠাতে হবে না, আমি একদাত তুলে নেব। রায়ান এবার উচ্চস্বরে হেসে দিয়ে বলল, হলে আমার ফুচদার বাচ্চা, আমার লিটল বার্ড। বলে মেয়েকে কাতুকুতু দিতে শুরু করলো। ফলস্বরূপ রাইসা উচ্চহারে হেসে উঠল। দুজন সেখানে বসে প্রায় ঘন্টা পার করলো। রায়ান চেষ্টা করলো মেয়েকে ঘুম পাড়াতে, অথচ মেয়ে ঘুম পড়ার নামও নিল না। রায়ান শেষে উঠে নিজেদের রুমের দিকে অগ্রসর হলো। দরজা পেরিয়ে ভেতরে আসতেই দেখলো নিশাত কাচুমুচু হয়ে শুয়ে আছে। রায়ান ছোট করে বউকে ডেকে উঠল। ডাক শুনতেই নিশাত রেগে বলল, ছোটর একটাও রুমে আসবেন না। যান, মেয়েকে তার দাদার কাছে দিয়ে আসুন, আর আপনি যেখানে খুশি সেখানে যান। মায়ের অর্ধেক কথা বুঝতেই রাইসা বাবার গলা জড়িয়ে ধরে বুকে লেপ্টে থেকে বলল, আমি পাপাল থাতে থাকবো, তুমি দাও এখান থেকে। মেয়ের কথা বুঝতে পেরে নিশাত উঠে বসে মেয়ের পানে চোখ পাকিয়ে তাকালো। অথচ মেয়ে তা দেখতে পেল না। হঠাৎ নিশাত মেয়ের মতো ফুফিয়ে উঠে অভিযোগের স্বরে আওড়ালো, সব কয়টা মীর জাফর, কষ্ট করে আমি জন্ম দিলাম, আর সব কয়টা শুধু বাপ বাপ করে। আর বাচ্চাদের বাপকে দেখো, বাচ্চা আসতেই আমাকে ভুলে গেছে, কেউ আমাকে একটু ভালোবাসে না। বলে পুনরায় শুয়ে পড়ল। এবারও মায়ের অভিযোগ কিছুটা বুঝতে পেরে রাইসা বাবার বুক থেকে মুখ তুলে বড়দের মতো জবাব দিল, তুমি চুপ থাতো মাম্মা, পাপা বলতে তে সে তোমালে একটু একটু ভালোবাসে। এই মা মেয়ের কথোপকথন শুনে এবার রায়ানের মুখ কাদো কাদো হয়ে গেল। মেয়েকে সামলাবে নাকি মেয়ের মাকে সামলাবে বুঝল না।
আর মেয়েটা তার কেস খাইয়ে দিচ্ছে। রায়ান মেয়েকে ছোট করে বলল, তোমার মাম্মা কাঁদছে, যাও তাকে সরি বলো আর একটু আদর করে দিয়ে আসো তো আমার আম্মু। বলে বিছানায় নামিয়ে দিল। রাইসা গিয়ে মায়ের উপরে শুয়ে পড়ে জড়িয়ে ধরল। মায়ের মুখ জুড়ে ছোট ছোট চুমু খেয়ে আওড়ালো। থলি মাম্মা, আর দুধ তুমি তুলবো না, তান্না তলে না মাম্মা। বলে ছোট হাতে মায়ের চোখ মুছে দেওয়ার প্রয়াস করলো। মেয়ের কাছে আর কথায় নিশাতের মুখে হাসি ফুটে উঠল। সপ্তাহে এমন ঝগড়া তাদের 5 দিনই চলে। নিশাত মেয়েকে বুকে টেনে নিয়ে জড়িয়ে ধরে বলল, অনেক পাকামো হয়েছে, হ্যাঁ এবার ঘুমাও। রাইসা এবার চোখ বুজে নিল। কিছুক্ষণের মাঝেই রাইসা ঘুমিয়ে পড়ল। মেয়ে ঘুমিয়েছে বুঝতে পেরে রায়ান স্বস্তির শ্বাস ফেলে বইয়ের পাশে শুয়ে পড়ল নিশাতকে ছুতে যাবে। নিশাত বুঝতে পেরে ছোট করে খেকিয়ে উঠল। খবরদার আমাকে ছুঁয়েছেন তো, এখন তো আদিক্ষেতা দেখাতে হবে না। রায়ান পুনরায় হতাশ হলো। এই মা মেয়ের চক্করে সে একদিন পাগল হয়ে যাবে বোধহয়। উপায় না পেয়ে ছোট করে নির্দেশ দিল। মেয়েকে দাও। নিশাত বাক্যহীন মেয়েকে দিয়েই দিল। রায়ান মেয়েকে কোলে নিয়ে উঠে পড়ল, রুম থেকে বেরিয়ে গেল। নিশাত শুধু সেদিকে অবাক হয়ে তাকিয়ে রইল। কি করতে চাইছে লোকটা? রায়ান এসে বাবার রুমে নক করলো। আরহান সাহেব হয়তো মাত্রই শুয়ে পড়েছিলেন। শব্দ পেয়ে উঠে এসে দরজা খুলে সম্মুখে ছেলেকে দেখে বড়কালেন। এত রাতে আবার এই ছেলের কি চাই? ওনার ভাবনার মাঝে রায়ান মেয়েকে বাবার কোলে তুলে দিতে দিতে বলল, নাতনিকে নিজের কাছে রাখতে পারো না? জানো না তোমার নাতি নাতনির চক্করে আমি আমার বউটাকে সময় দিতে পারছি না। বউটা আমার রেগে আছে। তুমি কোনো কাজেরই না আব্বু। নাতনিকে রাখো, এখন সকালে নিয়ে যাব। নিজের মতো বলে মেয়েকে বাবার কোলে দিয়েই সেখান থেকে কেটে পড়ল। আরহান সাহেব ভেবাচেকা খেয়ে একবার রুমের ভেতরে ঘুমানো 2 নাতনিকে দেখে আরেকবার কোলে থাকা নাতনিকে দেখলেন। তার নির্লজ্জ ছেলেটা কি বলে গেল এসব? সে নাতি নাতনিকে দেখে রাখে না? তাহলে ভেতরে দুটো যে 1.5 বছর বয়সের পর থেকেই তাদের রুমে বেশিরভাগ সময় ঘুমায়, তার কি হবে? হতাশ। আরহান সাহেব বড়ই হতাশ। ছেলেটা ওনার আর ভালো হলো না। ছেলেটার ভাগ্য ভালো যে তার ছেলে দুটো শান্ত হয়েছে। কিন্তু মনে মনে দোয়া করলেন যেন এই এক মেয়েই তার ছেলেটাকে নাকানি চুবানি খাইয়ে ছাড়ে। আর বেশি না ভেবে নাতনিকে নিয়ে ভেতরে গিয়ে রাইসাকে সাথে নিয়ে শুয়ে পড়ল। রায়ান রুমে ফিরে দরজা বন্ধ করে বিছানার দিকে এগিয়ে গেল। রায়ানকে খালি হাতে ফিরতে দেখে নিশাত শুধালো, একা কেন? আমার মেয়ে কই? মেয়েকে তার দাদার কাছে রেখে এসেছি। রায়ান জবাব দিয়ে নিশাতের উপর ভর দিয়ে শুয়ে পড়ল। নিশাত রাগ দেখিয়ে বলল, বলেছি না কাছে ঘেসবেন না, দূরে সরুন। রায়ান সবার পরিবর্তে বউকে আরও একটু জড়িয়ে ধরে গলায় মুখ গুজে দিয়ে আওড়ালো, মেয়েকে এই জন্য রেখে আসিনি যে তোমার থেকে দূরে থাকবো। এখন বলো রেগে আছো কেন? আমি কখন বললাম আমি রেগে আছি? জবাব শুনে রায়ান মাথা উঁচিয়ে বইয়ের মুখপানে তাকালো। এক ভ্রু নাচিয়ে বলল, আচ্ছা রেগে নেই, তাহলে এমন বেসুরে কথা বলছো কেন? নিশাত এবার অভিমান নিয়ে তাকালো স্বামীর পানে। লোকটা আজকাল তাকে সময় দেয় না। হাসপাতালে দৌড়াদৌড়ি আর রাতে বাড়ি ফিরেই ছেলে মেয়ে নিয়ে মজে থাকে। তার দিকে যেন কোনো ধ্যানই থাকে না। অভিমানের স্বরেই আওড়ালো, আপনি আমাকে এখন আর সময় দেন না, একটু ভালোবাসেন না। সব ভালোবাসা শুধু বাচ্চাদের জন্য। রায়ান দীর্ঘশ্বাস ফেলল, মুখে উচ্চারণ করলো, তুমি দিন দিন বড় হচ্ছ নাকি বাচ্চা হচ্ছ? ছেলে মেয়ের উপরে ঈর্ষা করছো। তোমার থেকে তো আমার মেয়ে বেশি বুদ্ধিমতী। নিশাত রাগ দেখিয়ে বলল। ঈর্ষা কই করলাম? সরুন তো আমার থেকে। রায়ান অকস্মাৎ ঝুঁকে বইয়ের ঠোঁটে একটা শুকনো চুমু খেল। কপালে ওষ্ঠ ছুঁয়ে বলল, সরি পাখি, জানোই তো ব্যস্ত থাকি। অভিমান করো না। আচ্ছা চলো আজ তোমার সব অভিমান শেষ করে দিই। কিভাবে শেষ করবেন? বইয়ের প্রশ্ন শুনে রায়ান ঠোঁট বাঁকিয়ে আওড়ালো, ফাঁকা রুম, বাচ্চারা সব দূরে, তাহলে তুমি ইমাজিন করো কিভাবে অভিমান ভাঙাতে পারি। নিশাত ঠিক বুঝলো স্বামীর কথা মানে। বাধাস্বরূপ আওড়ালো, ধান্দা বাদ দিন, আমার কোনো কিছুর মুড নেই। মুড নেই শুনতে রায়ান হঠাৎ কি ভেবে পড়ল। এই পাখি তুমি আবার প্রেগনেন্ট নও তো? কাছে আসলেই বলো মুড নেই, ভালো লাগছে না। তোমার তো আবার ভালো সারপ্রাইজ দেওয়ার অভ্যেস আছে। সত্যি এমন কিছু ঘটেছে নাকি? নিশাত ভুরু কুচকে তাকিয়ে বলল, আপনার এমন কেন মনে হলো? যাই হোক, ও সব কিছু না, হলে আপনি নিজেই বুঝতে পারতেন। অমন কিছু ঘটেনি শুনে রায়ান হঠাৎ বলে উঠল, চলো বউ পাখি, আমরা আবারও বাচ্চা নেওয়ার প্ল্যানিং করি। এবার যদি 2টো জমজ হয়ে যায় তাহলে 5 বাচ্চা নিয়ে আমাদের সংসার খুব সুন্দরভাবে কেটে যাবে। বাচ্চার কথা ওঠাতে নিশাত রেগে রুক্ষস্বরে প্রত্যুত্তরে বলল, দূরে থাকুন খাটাস লোক। বাচ্চার কথা মুখে আনলে আপনার মুখ ভেঙে দিব আমি। শুনে রায়ান মুখটাকে দুঃখী করে বলল, এমন করো কেন পাখি? বাচ্চাদের মানুষ তো আমি করি, তাহলে তোমার জন্ম দিতে এত অসুবিধা কেন? নিশাত খেকিয়ে উঠল, বাচ্চা জন্ম দিতে কত কষ্ট জানেন? আর আমি বুঝি বাচ্চা দেখি না,
রায়ান মুখ বাঁকিয়ে প্রত্যুত্তর দিল। শুধু তো জন্মের পর 6 মাস পর্যন্ত ব্রেস্ট ফিডিংই করিয়েছো। আর কি করেছো শুনি? ওসব আমার থাকলে এতটুকু করতে দিতাম না তোমাকে। জবাবে নিশাতের তেরা স্বর ভেসে এলো। তো যান না, সার্জারি করে ওসবও লাগিয়ে নিন, তারপর আপনি খাওয়ায়েন বাচ্চাদের, আমাকে আর প্রয়োজন পড়বে না। জবাব শুনে রায়ান কেসে উঠল। বউটা তার কী সব বলে, নিজেকে সামলে বলে উঠল। আস্তাগফিরুল্লাহ বউ, কি সব বলো? আমি এমন করলে তোমাকে কোন কাজে লাগবে? মা হিসেবে কিছু তো দায়িত্ব পালন করো পাখি। নিশাতের এত কথা পেঁচাতে ইচ্ছে হলো না, হার মেনে নির্লিপ্ত স্বরে বলল,